তো আমাদের সেই আগের দিনের মতো সেই ধারাবাহিকতায় আজকে আমরা ওয়ান শট একটা ক্লাস করব এবং এই ওয়ান শট ক্লাসে আমরা ভূগোলের প্রথম এবং দ্বিতীয় পত্র এই সাবজেক্টটাকে সুন্দর করে বোঝার ট্রাই করব। এবং আমাদের এই ক্লাসটা করার পরে আমাদের আসলে যে লাভগুলা হবে সেই লাভগুলা হইলো যত প্রকারের এমসিকিউ আসুক, যত প্রকার কি এমসিকিউ আসুক না কেন আমরা সেগুলাকে সুন্দর করে কারেক্ট করতে পারবো। এবং আমাদের আরো কিছু সুবিধা হবে এই ক্লাস করার পরে, সেটা হলো আমাদের বিভিন্ন কনসেপ্ট আছে, বিশেষ করে বিভিন্ন ভূগোল বুঝতে গেলে আমাদের আসলে বিভিন্ন কনসেপ্ট জানা লাগে। যদিও আসলে এই ভূগোলটা সেই ভূগোল না, সেই ভূগোল বলতে তোমাদের অ্যাডমিশনে যেরকম একদম ম্যাপ ধরে 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 ভূগোল পড়ানো লাগে সেই লেভেলের না। বাট তারপরেও আমাদের কিছু কিছু বিষয় আছে, যে কিছু কিছু টার্মিনোলজি টার্ম আছে যেগুলাকে ভালো করে বুঝতে হয়, সেগুলো আমরা আজকের এই ক্লাসের মধ্যে সুন্দর করে বুঝতে পারবো। এবং আমরা আমাদের এই নির্ভর যে মৌলিক জিকে বইটা আছে পিডিএফ এর, নির্ভর মৌলিক জিকে এই বইটা থেকেই যেহেতু পড়বো, মৌলিক জিকে এই বইটা থেকেই যেহেতু পড়বো, সো এই বইটা তোমাদের অবশ্যই কালেকশনে থাকতে হবে। এবং আমি স্পেসিফিক লাইনগুলোকে দাগায় দিব, আশা করি ওই দাগানো লাইনগুলা এবং প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন আছে অধ্যায়ের শেষে শেষে সেগুলা যদি তোমরা সুন্দর করে ভালো করে পড়তে পারো, তাইলে আমার মনে হয় না যে আর তোমাদের লাগবে। তার মানে এই ক্লাসটা করলে তোমাদের সুবিধা হবে, ক্লাসের মধ্যে তুমি কনসেপ্ট ক্লিয়ার পাচ্ছ এবং যে লাইনগুলো আমি তোমাদেরকে দাগায় দিচ্ছি বা দাগায় পড়াচ্ছি সেই লাইনগুলো জাস্ট পরবর্তীতে দেখবা আর প্রশ্নগুলো সলভ করবে। এবং আরো একটা সুবিধা হইলো তোমরা আবার নির্ভরে গিয়ে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? www.nirvor.net NIRVOR নির্ভর.net এ গিয়ে পরীক্ষা দিতে পারবা। এখন এই নির্ভর.net এর সুবিধা আছে। তোমরা বলতে পারো যে ভাই নির্ভরে আমি ধরেন ভূগোল প্রথম পত্রের তৃতীয় অধ্যায় পরীক্ষা দিব বা চতুর্থ অধ্যায় পরীক্ষা দিব, আমি কি দুইটা একসাথে দিতে পারবো? হ্যাঁ পারবা। ইভেন তুমি এটাও পারবা যে ভূগোল প্রথম পত্রের দুইটা অধ্যায়, ভূগোল দ্বিতীয় পত্রের একটা অধ্যায়, এরকম করে একসাথে তোমার ইচ্ছা মতো যতগুলা প্রশ্ন তোমার মন চায় ততগুলা ইনপুট দিয়ে তুমি পরীক্ষা দিতে পারবা এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি 1 মিনিট করে টাইম পাবা। হ্যাঁ, তো এই ধরনের মক টেস্ট, তারপরে মক টেস্ট দেওয়ার পরে তোমার রেজাল্ট, সব ধরনের তুমি সুবিধা এগুলা দেখতে পাবা। ওইটা হচ্ছে এই নির্ভর.net এই ওয়েবসাইটটাতে। সো আমাদের এই ক্লাসগুলো একটা কম্প্যাক্ট ক্লাস, যেটাতে তুমি ক্লাস পাচ্ছ যে বইয়ের উপর, সেই বইয়ের উপরের প্রশ্নের উপরে পরীক্ষা দিতে পারতেছো, ওই বই থেকে পড়তেছো এবং তোমার এইচএসসি এর মূল কথা যে বোর্ড বইগুলো আছে সেগুলোও ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো চলো আমরা আমাদের আজকের ক্লাসটা সুন্দর করে শুরু করে দেই, বা আজকের ক্লাসটা আমরা দেখার ট্রাই করি। তো প্রথমে আমরা ভূগোল প্রথম পত্র দিয়ে আমাদের পড়াশোনা শুরু করব, ঠিক আছে? ভূগোল প্রথম পত্র দিয়ে আমাদের পড়াশোনা শুরু করব। কোথায়? ভূগোল প্রথম পত্র, তারপরে আমরা ভূগোল দ্বিতীয় পত্র পড়বো। সো ভূগোল প্রথম পত্র বিষয়টা আসলে মানে খুবই কমপ্লেক্স তা না, আবার ভূগোল দ্বিতীয় পত্র যে খুবই সহজ তাও না। ওকে, তার মানে দুইটা মডারেট বা একটু মিডিয়াম লেভেলেরই জিনিস। আমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করি তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং এই জিনিসগুলাই মোটামুটি তোমাদের পরীক্ষাতে চলে আসবে, ঠিক আছে? এই জিনিসগুলা তোমাদের মোটামুটি পরীক্ষাতে চলে আসবে, এইটা হচ্ছে এখানকার বিষয়। ওকে, তো চলো আমরা ক্লাসটা সুন্দর করে শুরু করে দিই। তো প্রথমে দেখো আমরা স্পেসিফিক যে জায়গা ধরে ধরে আগাচ্ছি, মানে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো সেইগুলা। সো এই ক্লাসের মধ্যে এই জিনিসগুলাই তোমাদের কভার হতে যাচ্ছে, এই জিনিসগুলাই তোমাদের কভার হবে। ওকে, তো প্রথমে দেখো আমরা পড়বো হচ্ছে পৃথিবীর গঠন। পৃথিবীর গঠনটা আসলে কিভাবে হইলো, পৃথিবীর গঠন বলতে আমাদের এই ভূমিটা কিভাবে আসলে আছে বা ভূমির অবস্থাটা কি, এইটাই বেসিক্যালি আমরা এই পৃথিবীর গঠনে আমরা প্রথমত পড়বো এবং এটা তোমাদের ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। ওকে, তো প্রথমেই দেখো আমরা পড়বো হচ্ছে ভূত্বক এবং পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। মানে আমাদের যে ভূমি আছে এবং ভূমির নিচে বা ভূমির ভিতরে কি সিচুয়েশনটা হয়, এটাই আমরা প্রথমত দেখার ট্রাই করব। তো এইখানে দেখো কিছু স্পেসিফিক তথ্য আছে যেগুলো তোমরা আগে জানতে না, মজা লাগবে পড়ে পড়ে, সেগুলো আমরা একটু করে দেখার চেষ্টা করব, ঠিক আছে? সেগুলো একটু করে দেখার চেষ্টা করব। তো এইখানে দেখো প্রথম কি তথ্যটা আছে, যে সৃষ্টির প্রথম অবস্থায় পৃথিবী ছিল কি, দেখো জ্বলন্ত গ্যাস পিণ্ড। ওকে, তার মানে কি আগে কিন্তু পৃথিবী একদম যে কঠিন এমন কিন্তু ছিল না, প্রথমে গ্যাস পিণ্ড ছিল, জ্বলন্ত গ্যাস পিণ্ড। ওই জায়গা থেকে ধীরে 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 গ্যাসগুলা কি হইছে, মানে বের হয়ে 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 তারপরে ওইগুলা একদম মানে কি কঠিন পর্যায়ে চলে গেছে। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের এই কঠিন অবস্থাটার সৃষ্টি হয়েছে পৃথিবীর, ঠিক আছে? তারপরে কি বলা হয়েছে দেখো, পৃথিবীর উপরিভাগের বহিরাবরণকে, মানে পৃথিবীর উপরের যে অংশটা আছে সেটাকে বলা হয় হচ্ছে ভূত্বক। সেটাকে কি বলা হয়?
ভূত্বক। ওকে, তো এই টাইপের জিনিসগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। এইখানে দেখো ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝের পাতলা স্তরকে বলা হয় হচ্ছে কি বলা হয়, মহাবিচ্ছেদ। এখন এই যে ভূত্বক, গুরুমণ্ডল, এই জিনিসগুলো আসলে কি, তাই না? আমি যদি তোমাদের একটা ছোট্ট পিরামিড অঙ্কন করে দেখাই, ধরো এটা একটা পিরামিড। ওকে, পিরামিড মনে করো এইটা মাটির একদম সব থেকে নিচের স্তর, এইটা সব থেকে নিচের স্তর, এইটা সব থেকে উপরের স্তর, এইটা সব থেকে উপরের স্তর। তার মানে এই যে অংশটা, এইটার গভীরতা প্রায় হচ্ছে 18 থেকে 20 কিলোমিটার। ওকে, তার মানে আমাদের এই যে আমরা যে জায়গাটাতে বসবাস করতেছি, এই বসবাস করা জায়গাটার একদম এই জায়গাটা থেকে 18 থেকে 20, অনেক বয়ে বয়ে 15 থেকে 20 কিলোমিটারও দেয়া আছে। ওকে, 15 থেকে 20 কিলোমিটার পর্যন্ত এই অংশটাকে বলা হবে হচ্ছে এই যে এই ভূত্বক। ওকে, এই ভূত্বক বলা হবে। এখন এই ভূত্বকের মধ্যে বিভিন্ন এই ধরনের মন্ডল আছে, যেমন গুরুমণ্ডল, তারপরে আরো বিভিন্ন টাইপের জিনিস আছে। তো আমরা ধরো গুরুমণ্ডলের মানে যে ভিতরের অংশ, ওগুলো আমাদের জানতে হবে না, কারণ আমাদের ওগুলো সিলেবাসেও নাই। তো এই যে গুরুমণ্ডল, এই যে গুরুমণ্ডল, এই জায়গাগুলো, এই যে ধরো এটা আমরা ধরো এই জায়গাটাকে গুরুমণ্ডল ধরলাম, এই নিচের অংশটাকে ধরো গুরুমণ্ডল আমরা মনে করলাম। ওকে, তার মানে এই যে উপরে যে ভূত্বক আছে, এই ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝের পাতলা স্তর, ধরো এই যে এটা পুরোটা আছে, এই পর্যন্ত মাটি আছে, এইখানে ধরো এইটা একটা পাতলা স্তর, এই পাতলা স্তরটাকে বলা হয় হচ্ছে মহাবিচ্ছেদ। এটাকে বলা হয় মহাবিচ্ছেদ, মানে দুইটা অংশের মধ্যে এই পাতলা অংশটা কি করতেছে, বিচ্ছেদ করে দিচ্ছে। ঠিক আছে, তো এটাকে বলা হবে হচ্ছে মহাবিচ্ছেদ, সেই কথাটা এখানে বলা হয়েছে। তারপরে কি দেখো, গুরুমণ্ডলের প্রধান উপাদান হলো ম্যাগনেসিয়াম এবং সিলিকন। ম্যাগনেসিয়াম এবং সিলিকন, এই যে গুরুমণ্ডল যেটা আছে, এই জায়গাতে ম্যাগনেসিয়াম এবং সিলিকন এই দুইটা জিনিসের উৎপত্তি, মানে এই দুইটা জিনিস দ্বারা এই যে গুরুমণ্ডলটা, এইটা হচ্ছে বা নিচের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই গুরুমণ্ডলটার এই দুইটার সমন্বয়ে তৈরি। ওকে, তো বিভিন্ন তো উপাদান আছে, সেই উপাদানগুলো তো থাকবে, সেই উপাদানগুলোর মধ্যে ম্যাগনেসিয়াম এবং সিলিকন এই দুইটার সমন্বয়ে এই গুরুমণ্ডলটা গঠিত হয়েছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে এখানকার বিষয়। তারপরে কি দেখো, গুরুমণ্ডলের নিম্ন অংশ থেকে কেন্দ্র পর্যন্ত এটাকে বলা হয় কেন্দ্রমণ্ডল। ওই যে তোমাদেরকে বললাম না, যে ধরো গুরুমণ্ডলের আরো কিছু কিছু ভাগ আছে যেগুলো আমাদের পড়তে হবে না। এই গুরুমণ্ডল থেকে ধরো আমরা যদি এই রকম করে চিত্রটাকে যদি আর একবার দেখি, ধরো এই যে এটা যদি আমরা তিনটা অংশে ভাগ করি, ধরো এইটা একটা অংশ, এইটা একটা অংশ, তার মানে এই যে উপরের যে অংশটা আছে, এইটা এই অংশটাকে ধরো ভূত্বক, তারপরে এটাকে ধরা যায় হচ্ছে গুরুমণ্ডল, আর নিচেরটাকে ধরো এটাকে ধরা যায় কেন্দ্রমণ্ডল। আমরা যদি ফুল চিত্রটা দেখি তাইলে এইরকম একটা ভাব আসবে, এটা হচ্ছে গুরু আর এটা হচ্ছে ভূত্বক। ওকে, এইটা। ওকে, তো সেই কথাটাই এখানে বলা হয়েছে যে এই যে গুরুমণ্ডল থেকে, এই যে এটা গুরুমণ্ডল, এইটা থেকে যে নিচের অংশটা আছে, এই নিচের অংশ, এই কেন্দ্র পর্যন্ত এটাকে বলা হয় হচ্ছে কেন্দ্রমণ্ডল। তার মানে এই অংশটা একদম সবার নিচের অংশটা কি কেন্দ্রমণ্ডল। আমরা ধরো এই চিত্রটা দেখছি, এটা দুইটা অংশে বিভক্ত দেখছি, ঠিক আছে, কিন্তু এই চিত্রটাতে যখন আমরা আসবো তিনটা অংশে বিভক্ত হইলো, একটা দুইটা তিনটা, ভূত্বক, তারপরে হচ্ছে গুরুমণ্ডল, আর নিচেরটা হইলো কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, এইভাবে এই জায়গার অংশগুলা তৈরি, বা এইভাবে এই জায়গার অংশগুলা মানে হইছে। ঠিক আছে, তো এখন দেখো, এই দেখো এইখানে এইটা খুবই 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 ইম্পর্টেন্ট, এইটা পরীক্ষাতে অনেক সময় আসে। কি দেখো, যে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে অবস্থিত। আমরা প্রথমে কি দেখলাম, আমরা প্রথমে দেখছি কি, এই যে এটা একটা চিত্র, তাই না, এই যে ভূত্বক, এটা ভূত্বক, এবং এই যে এইটা কি, এটা হচ্ছে গুরুমণ্ডল। এইটার গুরুমণ্ডলের এই মাঝের অংশটাকে আমরা তো দেখছি একটা নামে। এখন এই যে গুরুমণ্ডল আর এইটা ধরো কেন্দ্রমণ্ডল, এই যে গুরু এবং কেন্দ্রের মাঝখানে এই যে এই পাতলা অংশ যেটা আছে, এটাকে বলা হয় গুটেনবার্গ বিযুক্তি। এটাকে বলা হয় কি, গুটেনবার্গ বিযুক্তি। গুটেনবার্গ বিযুক্তি, এটাকে বলা হয় গুটেনবার্গ বিযুক্তি। ঠিক আছে, সো এই দুইটা জিনিসকে তোমরা খুবই ভালো করে মাথায় রাখবা এই চিত্রে, তাইলে তোমাদের পরীক্ষাতে যদি কোনো প্রশ্ন আসে তাইলে তোমরা ইজিলি পারবা। ওকে, সেই কথাটাই এখানে বলা হয়েছে। তারপরে কি দেখো, এখানে কি বলা আছে, যে ভূ অভ্যন্তরের সবচেয়ে উত্তপ্ত স্তর হইলো কেন্দ্রমণ্ডল। তার মানে আমরা যে এই যে ভূ স্তরে এটা দেখলাম, আমরা যদি ফুল চিত্রটা দেখি, এটা কি দেখছি, এটা ভূত্বক, এটা কেন্দ্রমণ্ডল, এটা হচ্ছে গুরুমণ্ডল। এখন বলা হয়েছে যে ভূত্বকের সবচেয়ে উত্তপ্ত স্তর, মানে সব থেকে যেটা গরম স্তর, সেইটার নাম কি, সেইটার নাম হচ্ছে গুরুমণ্ডল। কেন জানো, আমরা ওই যে প্রথমে দেখলাম না, যে পৃথিবী প্রথম অবস্থায় কেমন ছিল, পৃথিবী প্রথম অবস্থায় ছিল হচ্ছে উত্তপ্ত একটা পিণ্ড, উত্তপ্ত একটা পিণ্ড, তাই না, উত্তপ্ত একটা গরম পিণ্ড। তো এই গরম পিণ্ডটা ধীরে 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 যত নিচে তোমরা যাবা, তত নিচে নিচে আরো বেশি উত্তপ্ত হইতে থাকবে। তো এই সেন্স থেকে কিন্তু উপরের দিকে বেশি কঠিন থাকে, এবং যত নিচে যাবা তত এটা একটু আরো নমনীয় হইতে থাকে, মানে এগুলো একটু গরম হইতে থাকে। তো এই সেন্স থেকে গুরুমণ্ডল একদম সব থেকে নিচের যে অংশটা, এইটা কি থাকে সব সময়, এটা সব সময় উত্তপ্ত অবস্থায় থাকে, এই জায়গাটা উত্তপ্ত অবস্থায় থাকে।
ওই যে মাটির নিচে গ্যাস, তারপরে আরো যে এগুলা খনিজ জিনিসপাতি আসে না, সেগুলো এই যে এই গুরুমণ্ডলে এই জায়গা থেকে বেসিক্যালি উত্তোলন করা হয়। বুঝতে পারছো? এই জায়গাগুলা থেকেই এই জিনিসটা উত্তোলন করা হয়। ওকে, তো এইটা হচ্ছে এখানকার বিষয়, আশা করি ইজিলি বুঝতে পারছো। এখন দেখো এইখানে দেখো পৃথিবীর ভূমিরূপ অবস্থান এবং গঠন কাঠামো। ভূমিরূপ অবস্থান এবং গঠন কাঠামো, এই জিনিসগুলো আসলে কি। ওকে, তো দেখো আমরা প্রথমে দেখবো যে ভূমিরূপ। ভূমিরূপ বলতে বোঝানো হয়েছে আমাদের বিভিন্ন টাইপের ভূমি আছে, যেমন সমতল ভূমি, উঁচু নিচু ভূমি, যেগুলাকে আমরা ধরো কি পাহাড় বলতে পারি, তাই না? যেমন উঁচু নিচু অবস্থায় থাকে, এই টাইপের বিভিন্ন ভূমি আছে। তো সেইগুলো সম্পর্কে আমরা গঠন কাঠামো জানবো। তো প্রথমে দেখো এইখানে একটা জিনিস আছে, ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য হইলো ভাঁজ। তার মানে এই যে তোমরা দেখো না পর্বত বলতে এই যে এই টাইপের ধরো পাহাড়, এগুলাকে বলা হয় হচ্ছে ভঙ্গিল পর্বত। এগুলার নাম হচ্ছে ভঙ্গিল পর্বত। এগুলার নাম কি? এগুলার নাম হইলো ভঙ্গিল পর্বত। ওকে, তারপরে কি দেখো জমাট ম্যাগমা, মানে ওই যে যে তরল জিনিসগুলা বের হইতেছে মাটির নিচ থেকে, এগুলা যখন বাইরে এসে জমা হচ্ছে সেগুলাকে বলা হয় হচ্ছে ম্যাগমা। ওকে, সেগুলাকে বলা হয় কিন্তু ম্যাগমা। মানে এই যে ধরো তরল অনেক কিছু বের হচ্ছে, ধরো আগ্নেয়গিরির অগ্নুৎপাত, এগুলো বের হয়ে এরকম করে 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 জমা হয়ে শক্ত হয়ে গেছে, তখন এটাকে বলা হবে হচ্ছে ম্যাগমা। ওকে, এই জিনিসটা হয় ম্যাগমা। তো এই জমাট ম্যাগমা দ্বারা কি তৈরি হয় দেখো, গম্বুজ বা হচ্ছে ল্যাকোথিক পর্বত। তার মানে ধরো আগ্নেয়গিরির অগ্নুৎপাত হওয়ার পরে, মানে নিচ থেকে ধরো গ্যাস বের হইলো বা অনেক আগুন, দেখো না আগ্নেয়গিরির অগ্নুৎপাত কেমন বের হয়, একদম মানে আগুন উড়ে আসে, এসে পড়ে যায়। তো পড়ে এই যে ম্যাগমা স্টাইলে কি তৈরি হয়, ল্যাকোথিক পর্বত। মানে যে ম্যাগমা গুলা বের হইতেছে, যে গ্যাসগুলা গ্যাস পিণ্ডগুলা বের হইতেছে, এগুলো যখন জমাট লাগতেছে সেগুলাকে বলা হয় হচ্ছে ল্যাকোথিক। মানে সেগুলা ল্যাকোথিক টাইপের হয় বা গম্বুজ টাইপের হয়। যেমন দেখবা এরকম 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 করে 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 এরকম করে 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 এরকম করে পাহাড় হয়ে যাচ্ছে, এখানে একটা এখানে একটা এখানে ছোট। তো এগুলাকে বলা হয় হচ্ছে গম্বুজ বা ল্যাকোথিক পর্বত। ঠিক আছে, দেখো এই যে তারপরে কি দেখো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পরে কি তৈরি হয়, এই যে সঞ্চয়জাত পর্বত। এই যে আমরা দেখলাম না যে ল্যাকোথিক বা গম্বুজ গম্বুজ টাইপের জিনিস, তো এই গম্বুজ টাইপের জিনিসগুলো শুধুমাত্র আগ্নেয় দিয়ে আমি উদাহরণ দিলাম, অন্যান্য ভাবেও হইতে পারে, বাট শুধুমাত্র যদি আগ্নেয়গিরি দিয়ে হয়, আগ্নেয়গিরিগুলা যখন এরকম ছুঁড়ে 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 উপরের দিকে বের হবে, মাটি ফেটে উপরের দিকে বের হবে, তখন সঞ্চয়জাত পর্বত, মানে এই যে ল্যাকোথিক গুলার মতোই অনেকগুলা যখন একসাথে সঞ্চয় অবস্থায় থাকবে, এরকম সঞ্চয় অবস্থায় থাকবে, সেগুলাকে বলা হবে হচ্ছে সঞ্চয়জাত পর্বত। ঠিক আছে, তো এই দুইটা জিনিস এখানে এইভাবে। তো তোমাদের পরীক্ষাতে এগুলা আসে, পর্বত সম্পর্কে বিভিন্ন তথ্য আসে। ওকে, তারপরে কি দেখো আছে, উচ্চ পর্বত ক্ষয় হয়ে নিচু পর্বতে পরিণত হলে তাকে ক্ষয়জাত পর্বত বলে। দেখো না যে পানি যাইতে 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 বা পানি পড়তে 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 ক্ষয় হয়ে যায়, বা নিচে ভূমি ধস হইতে 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 পাহাড় ক্ষয় হয়ে যায়, সেগুলাকে বলা হয় হচ্ছে ক্ষয়জাত পর্বত। সেগুলাকে বলে ক্ষয়জাত পর্বত। ওকে, সে কথাটা এখানে বলা হয়েছে। তারপরে কি দেখো, নদীর মোহনায় পলি সঞ্চয়ের মাধ্যমে তৈরি হয় হচ্ছে বদ্বীপ। মানে নদীর মোহনায় শেষের দিকে শুরুর দিকে এসব জায়গায় পলি জমা হয়ে 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 কি তৈরি হয়, বদ্বীপের তৈরি হয়। তারপরে বিশ্বের মোট জনসংখ্যার অধিকাংশ বসবাস করে সমভূমিতে। মানে আমরা যে বসবাস করি যে জায়গাগুলো, এগুলো সমভূমি। আমরা কি কোনো প্লাবন ভূমিতে বসবাস করি, মানে ধরো পানি দিয়ে উঠে গেছে না, এগুলো তো কম মানুষ বসবাস করে। সো যেগুলা বসবাস উপযোগী জায়গা, সেগুলাতে বেশিরভাগ মানুষ বসবাস করে। তো সেই কথাটাই এখানে বলা হয়েছে। ওকে, সেই কথাটাই এখানে বলা হয়েছে। ঠিক আছে, এইটা ওকে। এখন দেখো এইখানে কি বলা আছে, এখন দেখো কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। হ্যাঁ, খুব ভালো করে মাথায় রাখতে হবে। সেগুলো দেখো কি, বাংলাদেশের ভূ প্রকৃতির বৈশিষ্ট্য, মানে আমাদের দেশের ভূ প্রকৃতি গুলা কি এরকম। মানে আমরা তো দেখলাম পাহাড় সম্পর্কে বিভিন্ন আইডিয়া নিলাম, এখন ভূ প্রকৃতি মানে আমাদের ভূমির রূপ, আমরা যে ভূমিতে বসবাস করি, এই ভূমির রূপ গুলা কেমন, সেগুলো আমরা একটু করে জানার ট্রাই করবো। ঠিক আছে, তো দেখো এখানে কি বলা আছে, পৃথিবীর বৃহত্তম পলল গঠিত বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। এটা খুবই 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 ইম্পর্টেন্ট। মানে ওই যে পলল পলিমাটি, ঠিক আছে, পলল মানে ওই যে যেগুলা নদী থেকে যে মাটিগুলা তৈরি হয় ওগুলা আর কি, ওই টাইপের জিনিসগুলা সব থেকে বেশি হয় বাংলাদেশে। এই জন্য বাংলাদেশে বলা হয় পলল বদ্বীপ, মানে পলল দিয়ে গঠিত বদ্বীপ সব থেকে বেশি কোথায়, বাংলাদেশে। ওকে, তারপরে কি দেখা আছে এখানে দেখো, বাংলাদেশের অধিকাংশ স্থান গঠিত হয় প্লাবন সমভূমির দ্বারা। ঠিক আছে, মানে প্লাবন ভূমি আর প্লাবন সমভূমি কিন্তু দুইটা পার্থক্য আছে। প্লাবন ভূমি শুধু প্লাবন হয়, প্লাবন সমভূমি বলতে
যেগুলা মোটামুটি ধরো যেগুলাতে চাষাবাদ ভালো করা যায়, যেমন হচ্ছে দোআঁশ মাটি, এমন টাইপের মাটিগুলাকে বোঝায়। হ্যাঁ, যে প্লাবন হওয়ার পরে যে মাটিগুলার জন্ম হয়েছে, ঠিক আছে, সেই প্লাবন সমভূমি বাংলাদেশে অধিকাংশ স্থান গঠিত। এই জন্য দেখবা বাংলাদেশে ধান চাষ বেশি হয়, এই একটা কারণেই কিন্তু। ওকে, এই মাটির প্রভাবেই আমাদের দেশে ধান চাষ অনেক বেশি হয়। ওকে, তারপরে কি দেখো, বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের সমভূমিকে বলা হয় বদ্বীপ। মানে মনে রাখবা, দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম বলতে এই যে দক্ষিণবঙ্গের যে অঞ্চলগুলো আছে, তাই না, বঙ্গোপসাগর, এই 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 দিকের সুন্দরবনের এলাকা, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, এই টাইপের গুলাকে বলা হয় হচ্ছে বদ্বীপ। ওকে, তারপরে কি দেখো, পাদদেশীয় পলল সমভূমির অন্তর্গত কোথায়? রংপুর এবং দিনাজপুর। এই জন্য দেখবা রংপুর এবং দিনাজপুরে অনেক বেশি সবজি চাষ হয়, তারপরে ধান অনেক ভালো হয়। হ্যাঁ, এইসব জায়গার কি কারণ? এই একটাই কারণ, পাদদেশীয় পলল সমভূমি। এখন এই পলল সমভূমিগুলা কেন এত উর্বর হয় জানো? পলল সমভূমিগুলো সবথেকে বেশি উর্বর হয়। কেন উর্বর হয়? কারণ নদীর পানিগুলা যখন যায় তখন মাটিগুলাকে তারা কি করে, মানে একটু কি বলে না, যে প্রসেসিং, হ্যাঁ দেখো না, একটা ভালো প্রোডাক্ট উৎপন্ন হওয়ার জন্য একটা প্রসেস মেশিন থাকে। তো সেই রকম নদীটা মনে করো একটা প্রসেস মেশিন। তো সেই মেশিনের মধ্যে দিয়ে যখন যায় তখন ওই জিনিসগুলোতে বিভিন্ন উপাদান ঢুকে যায়, এবং এই উপাদানগুলা ঢোকার কারণে মাটিগুলা অনেক বেশি মানে উর্বরতা হয়। ঠিক আছে, তো এই উর্বরতার কারণে রংপুর দিনাজপুর অঞ্চলের চাষাবাদ অনেক ভালো হয়। হ্যাঁ, রংপুর দিনাজপুর অঞ্চলের মাটিগুলো অনেক ভালো হয়, পলি দোআঁশ মাটি, একদম খাঁটি, যেগুলাতে মনে করো ধান বেশি উৎপন্ন হয়, সেই জিনিসগুলা ওইখানে হয়। ওকে, এই কারণে। ভাইয়া দাগানো পিডিএফটা দিলে উপকার হতো। হ্যাঁ, দাগানো পিডিএফ তো আমি তোমাদেরকে, এই যে এইখানে দেখো দাগানো পিডিএফ দেওয়া আছে, দেখো এইখানে তো দিয়ে রাখছি। এই যে তোমরা যখন ঢুকবা, এই যে আমাদের এই ফোল্ডারের মধ্যে যখন ঢুকবা, জিএসটি মৌলিক জিকে দেখো, ভূগোল প্রথম পত্র, এই যে যে এইটা দেয়া আছে, এটাই তো তোমাদের দাগানো পিডিএফ দেওয়া আছে। এই দেখো মার্ক পিডিএফ, ঠিক আছে, দাগানো পিডিএফ তো দিয়ে দিছি, দাগানো পিডিএফ তো দেয়া আছে, ওইখান থেকে ডাউনলোড করতে হবে। হ্যাঁ, এগুলা তো পাবলিকের সবার জন্য না, তোমাদের পেইড বেসিক স্টুডেন্টদের জন্য দাগানো পিডিএফ গুলা। ওকে, তো এইটা হচ্ছে এখানকার বিষয়। এরপরে কি দেখো, কি দেয়া আছে, যে জুম চাষ পদ্ধতি দেখা যায় কোথায়? পাহাড়ি অঞ্চলে। জুম চাষ পদ্ধতি কোথায়? জুম চাষ করা হয় কোথায় সবচেয়ে বেশি? পাহাড় কেটে কেটে জুম চাষ করা হয় পাহাড়ি অঞ্চলে। তারপরে কি দেখো, বরেন্দ্র ভূমি, মধুপুর এবং বাওয়ালগড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় কোন যুগের অন্তর্গত? এগুলা কিন্তু এমসিকিউ তে আসে। প্লাইস্টোসিন কালের অন্তর্গত। প্লাইস্টোসিন কালের ভূমি হচ্ছে কি কি? বরেন্দ্র ভূমি, মধুপুর গড় বা মধুপুর ও ভাওয়ালের গড়, এগুলা কুমিল্লার লালমাই, এগুলা হচ্ছে প্লাইস্টোসিন যুগের অন্তর্গত। তারপরে কি দেখো, ময়মনসিংহ টাঙ্গাইলকে বলা হয় কি? মধুপুর গড়। মধুপুর গড়। আর ভাওয়ালের গড় বলা হয় কাকে? ঢাকা এবং গাজীপুর জেলার অংশগুলাকে বলা হয় কি? ভাওয়ালের গড়। ঠিক আছে, মধুপুর গড়ের অঞ্চল কি কি, ভাওয়ালের গড়ের অঞ্চল কি কি, এগুলা কিন্তু পরীক্ষাতে আসে। ওকে, এগুলা আসে। ওকে, এগুলা এখানকার বিষয়। তারপরে কি দেখো, লালমাই পাহাড় কোথায় অবস্থিত? লালমাই পাহাড় কুমিল্লায় অবস্থিত। হ্যাঁ, এগুলো আসে। তারপরে কি দেখো, এইখানে আমরা এখন বিভিন্ন মানে চিহ্নের মাধ্যমে দেখার ট্রাই করবো এটা কি হয়। এখানে কি বলা আছে দেখো, অশ্ব আকৃতির হ্রদ দেখা যায় কোথায়? প্লাবন সমভূমিতে। অশ্ব আকৃতির হ্রদ বলতে মানে ইয়া বোঝো, মানে খুর বোঝো? খুর, খুর বলতে কি বোঝায় জানো? ওই যে গরুর পা আছে না, এগুলাকে বলা হয়। ঠিক আছে, তো অশ্ব আকৃতি বলতে কি বোঝায়? অশ্ব বলতে কি? ঘোড়া। এই ঘোড়ার আকৃতির, ঘোড়ার পায়ের মতো যে হ্রদ গুলা আছে, মানে ছোট 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 যে নদীগুলা আছে, সেগুলাকে বলা হয়। সেগুলা দেখা যায় কোথায়? প্লাবন সমভূমিতে এই টাইপের জিনিসগুলা দেখা যায়, সেটা বলা হয়েছে। ঠিক আছে, প্লাবন সমভূমিতে এটা। ওকে, এরপরে কি দেখো, হিমবাহ প্রবাহিত অঞ্চলের উপত্যকা গুলা কেমন হয়? ইউ আকৃতির হয়, এই যে এই টাইপের শেপের হয় হিমবাহ যেগুলাতে। মানে কেমন এমন হয় জানো? এই যে ধরো এটা একটা পাহাড়, এটা একটা পাহাড়, এই পাহাড় থেকে মাটি আসতেছে, পানি আসতেছে, পানি আস্তে 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 এগুলো এরকম বাঁকা বাঁকা হয়ে এইদিকে চলে যায়। তো এই জন্য এই কথা বলা হয়েছে যে হিমবাহ প্রবাহিত অঞ্চলের উপত্যকা গুলা কেমন হয়? ইউ আকৃতির হয়। হ্যাঁ, এগুলা বলা হয়েছে। তারপরে কি দেখো, সমভূমি অঞ্চলের নদী উপত্যকা কেমন হয়? প্রশস্ত হয়। মানে যখন সমভূমিতে যাবে, সমান ভূমি দিয়ে নদী যাবে, তখন কি হবে? এগুলা দূরে দূরে চলে আসবে। ধরো নদীর এইটা মাথা ছিল, এটা ধরো একটা নদী প্রথমে, পরে কি হবে, এই যে এই পাশে নদী তো পানি ধরো এইদিকে ঢেউ খাচ্ছে,
আবার এইদিকে ঢেউ খাচ্ছে, এইদিকে ঢেউ খাইতে 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 দেখবে এগুলো বড় হয়ে যাচ্ছে। সেম ভাবে এইটাও এইভাবে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে বড় 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 হয়ে হয়ে দেখবা পুরোটা একবার কলম পড়ে যায়, পুরোটা এই পাশে এই পাশে এই পাশে নদী। তার মানে কি ছিল, এই এতটুক জায়গা থেকে এতটুক জায়গায় পরিণত হলো। হ্যাঁ, এজন্য বলা হয়েছে যে সমভূমি অঞ্চলের নদী উপত্যকা গুলা কি হয়, প্রশস্ত হয়, চ্যাপ্টা হয়। ওকে, এগুলা কেমন হয়, চ্যাপ্টা হয়। ওকে, এটা হচ্ছে এখানকার বিষয়। ওকে, আর এই যে প্রশ্নগুলা যেগুলা আছে এগুলা পড়বা, এগুলা খুবই ইম্পর্টেন্ট, এগুলা থেকে আসে। যেমন একটা প্রশ্ন দেখো এখানে কি বলা আছে, কোন ধরনের পর্বত স্তর এবং কি বলে জীবাশ্ম বিশিষ্ট। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। ঠিক আছে, কি বলা আছে দেখো, ভঙ্গিল পর্বত। মানে ভঙ্গিল পর্বত গুলাতে কি হয়, গাছপালা এইসব জিনিস বেশি থাকে। আমাদের দেশে বেশিরভাগই ভঙ্গিল পর্বত। ওকে, আমাদের দেশে চট্টগ্রামে যেগুলো আছে এগুলাতে জীবাশ্ম এবং বিভিন্ন পশু পাখি এগুলা বসবাস করে। ওকে, সেই কথাটাই এখানে বলা হয়েছে, সেই কথাটাই এখানে বলা হয়েছে। ঠিক আছে, সো এগুলা ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলা পড়লে তোমাদের আর কোনো কিছু লাগবে না। ওকে, অনেক এক্সট্রা ইনফরমেশন যেগুলা লাগে সেগুলা এত সুন্দর করে এই জিনিসটা সাজানো আছে। মানে তোমরা এত সাজানো বই কোথাও পাবা না। ওকে, এটা হচ্ছে কথা, এত সাজানো বই কোথাও পাবা না। আবার ক্লাস 5 পরীক্ষা তো পাবাই সবগুলা জিনিস। ওকে, এইটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টার শেষ। এখন আমরা যাব হচ্ছে তৃতীয় অধ্যায়ে। ওকে, ভূমিরূপ পরিবর্তন, মানে ভূমির রূপটা কিভাবে কিভাবে পরিবর্তন হইতে পারে সেটা হচ্ছে এখানকার বিষয়। দেখো কি বলা আছে, ভঙ্গিল পর্বতের উৎপত্তি হয় কোন জায়গায়, কিভাবে, গিরিজনী ভূ আলোড়নের কারণে। মানে ভূমিকম্পের বিভিন্ন রকমের সিস্টেম আছে। একটা ধরো এই রকমের ভূমিকম্প হয়, এই রকম, মানে কি উলম্ব ভাবে একটা ভূমিকম্প হচ্ছে, আর একটা ভূমিকম্প হয় এইরকম সোজা ভাবে, সোজা সাপটা হবে। এখন এই সোজা সাপটা ভাবে চাপের কারণে যে ভূমিকম্পটা হয় সেটাকে বলা হয় কি জানো, সেটাকে বলা হয় গিরিজনী ভূ আলোড়ন। এই যে এটা। ওকে, এখন এই গিরিজনী ভূ আলোড়নের কারণেই এই ভঙ্গিল পর্বত গুলা সৃষ্টি হয়। ওকে, ভঙ্গিল পর্বত গুলা সৃষ্টি হয়, এগুলো হালকা উপরে ওঠে, হালকা। আর আরেকটা এই যে যে এইটা এই টাইপের যেগুলা হয় উলম্ব ভাবে যেগুলা হয়। ওকে, উলম্ব ভাবে যেগুলা হয় এটাকে কি বলে, এটাকে কি যেন একটা বলে। হ্যাঁ, এটাকে বলা হয় মহীভাবক মনে হয়। হ্যাঁ, আছে, তোমরা দেখবা এগুলাকে বলা হয় হচ্ছে মহীভাবক, মহীভাবক, মহীভাবক ভূ আলোড়ন। ওকে, উঁচু নিচু ভাবে যেটা হয়। তারপরে কি দেখো এই যে আছে মহীভাবক আলোড়নের ফলে সৃষ্টি হয় কি মালভূমি। এইরকম যেগুলা হয় সেগুলো হচ্ছে মালভূমি টাইপের জিনিস সৃষ্টি হয়। মানে উল্টা, তোমার মানে পরীক্ষাতে আসে এটা এজন্যই। তোমরা মনে করবা যে আনুভূমিক ভূমি ভাবে হচ্ছে দেখে এটা হচ্ছে, আনুভূমিক ভূমি ভাবে হচ্ছে দেখে এটা মালভূমি হওয়ার কথা, কিন্তু না, এটাতে মালভূমি হবে না। এটাতে হবে হচ্ছে যেগুলা মনে করো উঁচু নিচু টাইপের পর্বত, এমন টাইপের জিনিস। ওকে, আর এই যে যখন এইরকম উঁচু নিচু হবে তখন কি হয় জানো, মানে কেন এমন হয়, এরকম উঁচু নিচু যখন হয় না, উঁচু নিচু জায়গাগুলোকে সমান বানায় দেয়। বাট যখন সমান ভাবে হয় তখন এগুলার চাপ গুলা একটু কম বেশি হওয়ার কারণে মাটিতে সমান না, এই জন্য মাটি একটু উপরে উঠে যায়, একটু নিচে নামে, একটু উপরে ওঠে। ঠিক আছে, এই কারণে হয় এই জিনিসগুলা। তো যাই হোক, এগুলা পরে তোমরা যদি কখনো ইচ্ছা হয় বুঝতে পারবা। আমি এগুলা ইন্টারমিডিয়েটে যখন পড়তাম প্রত্যেকটা টার্ম আমি একা একা খুঁজতাম যে এগুলা কেমনে হচ্ছে। হ্যাঁ, এগুলা কিভাবে কিভাবে হয়, কারণ ভূগোল প্রথম সাবজেক্টটা এত কঠিন ছিল যে এগুলা থেকে এমসিকিউ কারেক্ট করা সো টাফ। তোমরা যারা পড়ে পড়ে আর কি এমসিকিউ কারেক্ট করছো ইন্টারমিডিয়েটে তারা জানো ভূগোল প্রথম পত্রের এমসিকিউ কারেক্ট করা কতটা টাফ বিষয়। ওকে, এইটা হচ্ছে এখানকার বিষয়। ওকে, তারপরে কি দেখো এখানে কি বলা আছে, পৃথিবীর পৃষ্ঠদেশের আবরণ গঠিত হয় প্লেট দ্বারা। মানে এই যে আমাদের যে ভূ স্তরটা আছে এটা বিভিন্ন প্লেট দ্বারা গঠিত, প্লেট দ্বারা গঠিত, সেটাই বলা হয়েছে। এই যে যায় যে জিনিসগুলা থাকে, আমরা বললাম মাটি, এই মাটিগুলোকে প্লেট বলে, প্লেট স্তর। মানে এই যে এরকম ধরো ইটের মতো, এটা একটা ইট, কোথায় গেল ধরো, এটা একটা ইট, এইটা তার উপর একটা ইট, এরকম স্তর, এগুলাকে বলা হয় প্লেট। হ্যাঁ, এই প্লেট গুলা যখন ভূমিকম্প হয় তখন হচ্ছে একটা আর একটা জায়গায়, ধরো এই প্লেটটা এই জায়গায় উঠে যায়, এটা নিচে ডেবে যায়, এই জন্য মাটি কাঁপে। এই প্লেট গুলা উঁচু নিচু যখন হয় মাটির, তখন হচ্ছে মাটি কাঁপে। ঠিক আছে, এবং আমরা মনে করি যে এই তো গেল আমার
বাড়িটারি ভেঙে গেল। হ্যাঁ, এই প্লেটের গুলা সঞ্চালন হয়। ভূমিকম্প বেসিক্যালি কিছুই না, ভূমিকম্প হচ্ছে প্লেটের সঞ্চালন। এই যে ধরো প্লেট গুলো সমান অবস্থায় আছে, এরকম করে উঁচু নিচু হচ্ছে। ধরো এই প্লেটটা উপরে উঠলো, এটা আবার নিচে নামলো, এইভাবে এইভাবে ভূমিকম্প তৈরি হয়। ঠিক আছে, গুচ্ছতে ভূগোল দিয়ে, হ্যাঁ ভূগোল দিয়ে প্রশ্ন আসে তো, আসে না মানে কি বলো? ওকে, এটা হচ্ছে এখানকার বিষয়। ওকে, এখন আমরা পড়বো হচ্ছে ভূ অভ্যন্তরের বিভিন্ন বিষয়। ভূমিকম্প, এই যে এইগুলো দেখো এখানে কি বলা আছে দেখো, ভূ অভ্যন্তরে স্থানের ভূমিকম্পের উৎপত্তি হয় সেটাকে বলা হয় কেন্দ্র। মানে ভূমির মধ্যে যেখানে ভূমিকম্পটা উৎপন্ন হয় সেটা বলা হয় ভূমির কেন্দ্র। নর্মালি ভূমিকম্প ইয়ার কারণে, সমুদ্র স্রোতের কারণে সৃষ্টি হয়। হ্যাঁ, তাছাড়া আর কিছু না। দেখো ভূমিকম্পের প্রাকৃতিক কারণ হলো ম্যাগমার সঞ্চালন। ওই যে ম্যাগমা বলতে যেগুলা উঠতেছে ওইগুলা সঞ্চালন, যখন এগুলা টকবক 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 করে তখন ওই টকবক টকবকের কারণে ভূমিকম্প সৃষ্টি হয়। এটা প্রাকৃতিক কারণে, প্লেট সঞ্চালনের কারণেও হয়। তারপরে কি দেখো, এখানে পৃথিবীর অধিকাংশ ভূমিকম্প প্লাবন কেন্দ্র হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত অঞ্চল। তার মানে চিন্তা করো, নবীল ভঙ্গিল পর্বত অঞ্চল। এই জন্য কিন্তু দেখবা ভুটানে, নেপালে এই জায়গাগুলোতে ভূমিকম্প অনেক বেশি হয়, কারণ ওই পুরো জায়গাগুলা দেখবা পাহাড়ে ঘেরা। হ্যাঁ, এই জন্য পাহাড়ি এলাকায় সব থেকে বেশি ভূমিকম্প হয়, সব থেকে বেশি ভূমিকম্প হয়। কেন জানো কেন হয়? কারণ পাহাড়গুলো তৈরি হয়েছে কিসের দ্বারা? পাহাড়গুলো তৈরি হয়েছে এই যে ম্যাগমা সঞ্চালনের দ্বারা, তাই না? এখন একটা জিনিস চিন্তা করো, ম্যাগমা যখন সঞ্চালিত হচ্ছে, যে জায়গাগুলোতে অলরেডি ম্যাগমা সঞ্চালন আছে সেই জায়গাগুলোতে তো আবার সঞ্চালন হওয়ার চান্স আছে। এখন এই ম্যাগমাগুলো সঞ্চালন হয়ে পাহাড় তৈরি হয়েছে, আবার দ্বিতীয়বার যখন ম্যাগমা সঞ্চালন হবে তখন তো আর পাহাড় হইতে পারবে না, কারণ অলরেডি উপরে তার পাহাড় একটা বসে আছে। তো তখন কি হয়, তখন ওই জায়গা থেকে ভূমিকম্পের তৈরি হয়। হ্যাঁ, এইভাবে কিন্তু পাহাড়ি অঞ্চলগুলাতে সব থেকে ভূমিকম্প বেশি থাকে, এবং এজন্যই নেপাল ভুটান দেখবা ওদের বাড়িগুলা এরকম কাঠের বাড়ি হয়। হ্যাঁ, কাঠের বাড়ি, যাতে ভেঙে গেলে আবার ইয়া করতে পারে। ঠিক আছে, যাতে ভেঙে গেলে আবার সেগুলা রিপেয়ার করতে অত কষ্ট না হয় এবং ক্ষতি যাতে না হয় অত বেশি। তারপরে কি দেখো, পৃথিবীর অধিকাংশ ভূমিকম্প প্লাবন দেশের মধ্যে একটা হচ্ছে জাপান, এগুলো আছে আর কি। ভূমিকম্পের ফলে দেখো ব্রহ্মপুত্র নদের মানে গতিপথ পরিবর্তন হয়ে যমুনা নদের চলে গেছে, যমুনা নদে পরিণত হয়েছে। ঠিক আছে, তারপর অধিকাংশ ভূমিকম্প প্লাবন এলাকা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। ঠিক আছে, প্রশান্ত মহাসাগরের অঞ্চলে ওই জায়গাগুলোতে সমুদ্র স্রোতের কারণেও কিন্তু হয়, ভূমিকম্প সৃষ্টি হয়। তো অধিকাংশ ভূমিকম্প ওই দিক থেকে হয়। ওকে, ওই দিক থেকে হয়। এই জন্য দেখবে ইউরোপিয়ান অঞ্চলে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আশেপাশে যেগুলো, ওগুলাতে প্রায়ই ভূমিকম্প হচ্ছে। ঠিক আছে, ওগুলাতে প্রায় ভূমিকম্প হচ্ছে। তারপরে কি দেখো, ভূমিকম্প শক্তি পরিমাপ করা হয় রিক্টার স্কেলের সাহায্যে। ভূমিকম্পের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে বিক্রি করে কারা? জাপানিজরা। তাদের ভূমিকম্প হয়, তারা ভূমিকম্পের ইউজ করে। আর আমরা কি করি? ভূমিকম্প আসলে দৌড়াই, পালায়া যাই। তারপরে কি দেখো, সুনামি সৃষ্টি হয় এই ভূমিকম্পের কারণে। সুনামি বলতে এই যে নদীর ঢেউ, মানে ইনডিরেক্টলি ওই যে সুনামি, ভূমিকম্প, এগুলো একটা আর একটার সাথে কানেক্টেড বিষয়। ওকে, সে কথা বলা হয়েছে। দেখো জাপানি ভাষায় সুনামি শব্দের অর্থ হচ্ছে পোতাশ্রয়। সুনামি বানান হচ্ছে টি প্রথমে থাকে, টি সুনামি। ঠিক আছে, এটা। তারপরে কি দেখো, এখানে সুনামির ঢেউগুলাকে কি বলা হয়? ওয়েভ ট্রেন। ওয়েভ ট্রেন মানে এগুলা এভাবে 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 যায়। ওকে, এই জন্য এটাকে বলা হয় ওয়েভ ট্রেন, মানে এরকম ওয়েভ ওয়েভ, হ্যাঁ এভাবে যাচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে ওয়েভ ট্রেন। আচ্ছা, তারপরে কি দেখো, আগ্নেয়গিরিগুলো মানে অবস্থিত প্রশান্ত মহাসাগরের পশ্চিমে, এটা এখানে বলা আছে। এগুলো দেখবা একটু করে, এগুলা কি ইনফরমেশন, ইজিলি দেখলে এগুলা বোঝা যায়। ওকে, ওকে। তারপরে কি দেখো, নগ্নি ভবন প্রক্রিয়া। এই নগ্নি ভবন প্রক্রিয়াগুলো কি জানো? এগুলার প্রথম পরিচয় হচ্ছে বিচূর্ণ ভবন। এই জিনিসগুলো তোমার কাছে কমপ্লেক্স মনে হবে যদি তুমি ভূগোল না পড়ে থাকো, আর পড়ে থাকলে এগুলো ইজি। মানে যে প্রক্রিয়ার মাধ্যমে পাথর গুলাকে ভেঙে ফেলা হয় এগুলাকে বলা হয় বিচূর্ণ ভবন, মানে চূর্ণ বিচূর্ণ করা। পাথর বলতে শক্ত জিনিস যে কোনো কিছু, সেটা পাহাড় হইতে পারে, পাহাড়ের মাটি হইতে পারে, ইভেন শুধু মাটি হইতে পারে। হ্যাঁ, তো আমি তোমাদেরকে বোঝাচ্ছি, ধরো একটা কি দ্বারা, পাথর দ্বারা। হ্যাঁ, সো এই পাথর গুলাকে চূর্ণ বিচূর্ণ করার প্রক্রিয়াকেই বলা হয় বিচূর্ণ ভবন। এবং এই বিচূর্ণ ভবন প্রক্রিয়ার প্রথম হচ্ছে নগ্নি ভবন। নগ্নি ভবন মানে কি জানো? ফালায়া রাখো জাস্ট, মানে নগ্ন করে রাখো জাস্ট,
জাস্ট ফালায়া রাখো, যখন বৃষ্টি আসবে, বাতাস হবে, এইগুলোর প্রভাবে কি হবে, এটার উপর একটা ফাটল পড়বে এবং তারপরে সেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেজন্য বলা হয়েছে বিচূর্ণ ভবন প্রক্রিয়ার পাথর ভাঙ্গার প্রথম প্রক্রিয়া হইলো নগ্নি ভবন, মানে তাকে নগ্ন করে রাখো, তাকে রেখে দাও জাস্ট মাটির উপরে, আকাশের নিচে। ঠিক আছে, এইটা থেকে এটা এখানে বলা হয়। ওকে, তো এগুলা এখান থেকে আর তেমন জানার কিছু নাই। আর এই দেখো এখানে কি বলা আছে, সর্বাধিক যান্ত্রিক বিচূর্ণ ভবন সংঘটিত হয় মরু অঞ্চলে। ওই যে বললাম না, বিচূর্ণ ভবন মানে কি ভেঙ্গে চূড়ো একদম চূড়ো ছিঁড়ে ফেলা। সো সেটা সব থেকে বেশি কোথায় হয়, মরু অঞ্চলে। মরু বলতে কি ওই মরুভূমির গুলাতে, মরুভূমি গুলাতে। কেন মরুভূমি গুলাতে তাপমাত্রা অনেক বেশি থাকে এবং ওইগুলাতে পাথর রেখে দেখো পাথরও চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, পাথরও কি হয়, চূর্ণ বিচূর্ণ হয়। এই হচ্ছে তোমাদের ক্লাস করার আগ্রহ না? আমার ক্লাস ভাই, ক্লাস নেন নাই আপনি, এই ব্যাচে ক্লাস আমাদের নিতে পারেন নাই, আপনার ক্লাস ছাড়া আমরা পড়াশোনা করি না, ক্লাস করতেছো দুইজন, এই হইলো তোমাদের ক্লাস করার আগ্রহ। আসলে মানে যে কোনো টিচার দেই, আমাদের যে টিচার প্যানেল আছে কেউই খারাপ টিচার না, প্রত্যেকে লতে ক্লাস মানে লতে পড়াশোনা করে। হ্যাঁ, তুমি কয়টা কোচিং সেন্টারে পড়ছো যে সব ল টিচার পাবা না, অন্যান্য সাবজেক্টে পড়ে, আর্টসের টপ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে আমাদের ইয়া। তো তোমাদের সমস্যা হইলো তোমরা নিজেরাই ক্লাস করতে আগ্রহী না, আর তোমাদের দরকার হলে এক নাম্বার একটা অজুহাত। হ্যাঁ, যে কোথায় কি অজুহাতটা পাই। তো আমি তোমাদের পুরো 1 বছর ক্লাস নিলাম, একটা ব্যাচে ক্লাস নিতে পারি নাই, এইটা তোমাদের সব থেকে বড় অজুহাত হয়ে গেছে। এখন ক্লাস করতেছো দুইজন, এই হইলো তোমাদের পড়ার আগ্রহ। আমরা তো জানি তোমাদের ক্লাসের আগ্রহ থাকে প্রথম 2-3 দিন, ধুমায়া 200 জন ক্লাস করতেছিল, 200 জনই, আরো 2-4 জন এক্সট্রা এসে ক্লাস করো, আর এদিকে ক্লাসে কেউ নাই। এই হচ্ছে তোমাদের সমস্যা। হ্যাঁ, তোমাদের দরকার একটা অজুহাত, বিদ্রোহ তখন করে ফেলা, ভাই ক্লাস নিলেন না একটা, আমি তোমাদের রিডেরও ক্লাস নিয়ে গেছি, জিকে ক্লাস 10 দিন 10টা ক্লাস অন্যজন নিছে, এজন্য তোমরা মনে করো কি না কি করে ফেলছো। এই হচ্ছে তোমাদের অবস্থা। এই যারা ক্লাস নিয়ে কথা বলছো তারা তো একজনও নাই আমার মনে হয়, যে আমাদের ক্লাস দরকার, আপনার ক্লাস দরকার। আমি তো ক্লাস নিচ্ছি, কোথায়, তোমরা তো কেউ ক্লাস করো না। বিষয় হইলো, হ্যাঁ ফ্যাক্ট হইলো, আমরা যে টিচার গুলা দেই কম সবাই 3-4 বছর থেকে ক্লাস নিচ্ছে তোমাদের, 3 বছর থেকে, 2022-21 সাল থেকে চান্স পাওয়ার পর থেকে অনেকে অফলাইন কোচিং এও ক্লাস নেয়। ওকে, তো এই হচ্ছে বিষয়। যাক, তোমরা টাকা দিয়ে ভর্তি হয়েছো, তোমরা ক্লাস করবা না, আমার কি। তোমাদের জাস্ট ক্লাসের কোয়ালিটি ভালো কিনা খারাপ তোমরা দেখবা, এই ক্লাসগুলো তো আমি ফ্রি করে দিচ্ছি, তাই না? ওখানে গিয়ে কমেন্ট গুলো একটু চেক করবা, আর যে ক্লাসগুলো করে তাদের থেকে ওভারভিউ নিবা যে ক্লাসের কোয়ালিটি কেমন থাকে। হুম, এগুলা পড়ানো সব থেকে কঠিন কাজ, কেন জানো? কারণ এগুলা বইয়ের তথ্য ধরায় ধরায় পড়ানো সব থেকে কঠিন কাজ। এগুলাতে ক্রিয়েটিভ জিনিস বের করা টাফ, তোমাদের মনোযোগ ধরে রাখাও টাফ, তারপরেও ধরে রাখা লাগে বিভিন্ন ভাবে, বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলে। এগুলা ক্লাস নেওয়া মনে হয় না জিকে ক্লাস সহজ, জিকে ক্লাস নেওয়া সব থেকে কঠিন কাজ। আমি তোমাদের ইংরেজি গ্রামার ক্লাস নিছি, বাংলা ব্যাকরণ ক্লাস নিছি, আমি ইভেন ম্যাথ আইকিউ করাইছি। আমার কাছে মনে হয় জিকে ক্লাস নেওয়া সব থেকে কঠিন কাজ। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে বিষয়। ওকে, তারপরে কি বলা আছে দেখো, হিউমাস শিলাকে ধ্বংস করে পরিণত করে কি জৈব অ্যাসিডে। ওকে, হিউমাস বলতে বেসিক্যালি কি বোঝায়? হিউমাস জিনিসটা হইলো দেখো না, ওই যে একটা মাটির নিচে কি বলে, তোমাদের কি বলে, কেঁচো থাকে না, কেঁচো দিয়ে যেগুলা তৈরি হয় অনেকদিন পচা জিনিস হ্যান ত্যান এগুলা থাকার পরে, সেগুলো আর কি হিউমাস সারে পরিণত হয়, সে কথাটাই এখানে বলা হয়েছে। হ্যাঁ, অনেক দিন ধরে কোনো জিনিস জমা থাকলে মাটির নিচে সেগুলো হিউমাসে পরিণত হয়, এবং সেইগুলা পরে জৈব সার বা জৈব অ্যাসিড, তোমরা দেখো না জৈব সার কেমনে তৈরি করে সেইভাবে। এরপরে দেখো নদীর ক্ষয়, নদীর সঞ্চালন এবং ভূমির রূপ। তো এইখানে কি বলা আছে দেখো, অক্ষ ক্ষুরাকৃতির হ্রদ দেখা যায় কোথায়? মিসিসিপি নদীতে। চীনের কোথায়? চীনের মিসিসিপি নদীতে। হ্যাঁ, এই অশ্ব আকৃতির, এটা অনেক বড় হয়ে গেছে না, একটু ছোট করে দিই। Okay.
তারপরে কি দেখো, পৃথিবীর সেতু বলা হয় কাকে? সুড়ঙ্গকে। সুড়ঙ্গ যেগুলো আছে এগুলাকে পৃথিবীর কি বলে, প্রাকৃতিক সেতু বলা হয়। পৃথিবীর গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় অবস্থিত? এটা তো কানাডায় মনে হয়, তাই না? গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় আছে? এটা কানাডায়। যাই হোক, এটা মনে হয় নাই তো। পৃথিবীর গ্র্যান্ড ক্যানিয়ন কোথায়? কানাডায় অবস্থিত আছে। হ্যাঁ, উপরে থাকতে পারে। হ্যাঁ, এই দেখো, কানাডার কোথায়? কানাডায় নাকি? এটা কি কোথায় ভুল করলাম? কলোরাডো নদীতে। গ্র্যান্ড ক্যানিয়ন কোথায়? যাই হোক, যেটা আছে সেটাই, অনেক আগে পড়ছিলাম এগুলা। তারপরে কি দেখো, মিশরের নীল নদে প্রাথমিক ভূমিরূপ দেখা যায় কি টাইপের? ক্যাসকেড। এগুলো মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই, ঠিক আছে? এগুলো মুখস্থ করতে হবে। তারপরে কি দেখো, সর্পিল বাঁকা আকৃতির নদী, মানে এই যে সর্পিল সাপের মতো এমন বাঁকা আকৃতির নদী, সেটা হলো কি সুরমা নদী। এমন বাংলাদেশের, এই দেখো, এই প্রশ্নটা বারবার আসতেছে, এটা ইম্পর্টেন্ট কিন্তু, যে বাংলাদেশের পাদদেশীয় সমভূমি কোথায় পাওয়া যায়, বা প্লাবন সমভূমি কোথায় দেখা যায়? রংপুর, দিনাজপুরে। ওকে, এটা মাথায় রাখো, এগুলা প্রশ্ন আসতে পারে। তারপরে কি দেখো, নদী ভাঙ্গন এবং নদী ব্যবস্থা। বাংলাদেশের দীর্ঘতম, গভীরতম এবং প্রশস্ততম নদী কি? মেঘনা। মেঘনা নদীর প্রধান উৎস কি নদী? বরাক নদী। তারপরে দেখো এইখানে, মিজোরামের লুইস পাহাড়ে কোন নদীর উৎপত্তি? কর্ণফুলী নদীর। এগুলো পরীক্ষাতে তো পাও। কট্টয়া নদীর উপনদী কি? যমুনা। কট্টয়া দীর্ঘতম উপনদী হচ্ছে কি? যমুনার। কট্টয়া দীর্ঘতম উপনদী যমুনার। যমুনার কিন্তু কট্টয়া, ঠিক আছে? প্রশ্নটা উল্টা পাশে লেখা আছে। ওকে, তো এইটা হচ্ছে এখানকার বিষয়, এগুলা দেখো হালকা। আর এইখান থেকে প্রশ্ন গুলা দেখবা। যেমন এই দেখো, এইখানে কি বলা আছে? প্লাবন সমভূমি এলাকা নিচের কোনটি? দিনাজপুর, যশোর। প্লাবন সমভূমি, এটা অ্যান্সার ভুল আছে। হ্যাঁ, এটা খ হবে। এটা হচ্ছে দিনাজপুর। ওকে, কারণ উপরে তো আমরা দেখলামই। ওকে, এগুলা দেখবা একটু করে। যমুনা নদীর উৎপত্তি কোথায়? মনস সরোবরে। এগুলা এগুলো দেখো পরীক্ষাতে আসছে। হ্যাঁ, এগুলা ইম্পর্টেন্ট জিনিস, এগুলা মনে রাখতে হবে, এগুলা খুবই ভালো করে পড়তে হবে। ওকে, এখন আমরা পড়বো হচ্ছে বায়ুমণ্ডল। কি? বায়ুমণ্ডল কোথায় গেল? বায়ুমণ্ডল এবং বায়ু দূষণ। এখন আমরা বায়ুমণ্ডল আর বায়ু দূষণ পড়বো। হ্যাঁ, এগুলা ওকে, আমাদের একটু পড়ার স্পিড দিতে হবে না, বেশি টাইম যাচ্ছে। আসলে ভূগোল প্রথম পত্রে অনেক টাইম যাবে, দ্বিতীয় পত্র দেখবা আধা ঘন্টায় শেষ হয়ে যাবে। খুবই সহজ দ্বিতীয় পত্র, কিন্তু প্রথম পত্রটা একটু কমপ্লেক্স বিষয় আছে। আচ্ছা, যাই হোক, বায়ুমণ্ডলের গ্যাসগুলোর মধ্যে সর্বাধিক কি গ্যাস থাকে? নাইট্রোজেন। নাইট্রোজেন গ্যাস সব থেকে বেশি থাকে, তাই না? তারপরে কি দেখো, এইখানে আরো কি আছে? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না নিষ্ক্রিয় গ্যাস সমূহ। তো এগুলো হালকা জেনে রাখো, কারণ এগুলা বায়ুর সাথে সম্পর্কিত। তো তারপরে কি দেখো, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটাই হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। এই অঞ্চল দিয়ে মনে করো বায়ু স্থির থাকে দেখে বিমান চলাচল করতে পারে। বিমান চলাচল করতে পারে, পাখিরা উড়াউড়ি করে, পাখিরা উড়ে বেড়ায় এই যে ট্রপোস্ফিয়ার, এই 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 জায়গাটা থেকে। দেখো, জেট বিমানগুলা চলাচল করতে পারে কোথায়? এই যে স্ট্রাটোস্ফিয়ার, মানে ট্রপোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ার, এই দুইটা স্তরেই মোটামুটি বিমান, পাখি এসব জিনিস চলাফেরা করে। ওকে, ট্রপোস্ফিয়ারের পরে স্ট্রাটোস্ফিয়ার। তারপরে কি দেখো, মহাকাশ থেকে ছুটে আসা উল্কা সমূহ ভস্মীভূত হয়, মানে মহাকাশ থেকে যে উল্কাগুলা ছুটে আসে পৃথিবীর আগে, এসে আটকে যায় হচ্ছে এই যে মেসোস্ফিয়ারে। এজন্য পৃথিবীতে তারা হিট করতে পারে না। ওকে, তাইলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাইতো। বেতার তরঙ্গ গুলো আয়নস্ফিয়ারে কি হয়? প্রতিফলিত হয়ে রেডিওতে, মানে মানে কি বলে ওটাই, কি বলে, রেডিওগ্রাফির মতো মতো করে তারা হচ্ছে প্রতিফলিত হয়। ঠিক আছে, সেটা বেতার তরঙ্গ গুলা। ওকে, এগুলা দেখো পৃথিবীতে ফিরে আসে, এজন্য এগুলা রেডিও তরঙ্গে পরিণত হয় এবং এগুলা রেডিও শুনতে পায় মানুষ। Okay? সে কথাটাই বলা হয়েছে এখানে। তারপরে কি দেখো, দূষক এবং সংরক্ষক, এইখান থেকে জাস্ট এগুলা দেখবা যে সূর্যের বিকিরণ তাপের একাংশ ধরে রাখে কি? কার্বন ডাই অক্সাইড। এগুলা হালকা তথ্য, এগুলা দেয়া আছে, এগুলা তোমরা পড়লে বুঝতে পারবা, এগুলো সহজ জিনিস। হ্যাঁ, এইখান দিয়ে দেখো আর কিছু জিনিস আছে, সেগুলো হচ্ছে ক্লোরিন, ফ্লোরিন, কার্বনের একটি যৌগ, একটি হচ্ছে সিএফসি। ওকে, এগুলা পরীক্ষাতে আসে, ইজি জিনিস। প্লাস্টিক রং তৈরিতে কারখানায় সিএফসি গ্যাস ব্যবহার করা হয়। উদ্ভিদের সালোক সংশ্লেষণে বাধাগ্রস্ত হয় সালফার ডাই অক্সাইডের কারণে। ওকে, কিসের কারণে? সালফার ডাই অক্সাইডের কারণে। ওকে, এগুলা পরীক্ষাতে কিন্তু আসে অনেক সময়। ওকে, এখান থেকে এমসিইউ গুলা দেখে নিবা, এমসিইউ গুলা পরীক্ষাতে আসে।
এই 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 প্রশ্নটা দিয়ে আবার কনফিউজ হয় না কোথায়, এই যে এটা, ঠিক আছে। বায়ু স্থির থাকে আমরা কোথায় দেখলাম, ট্রোপোস্ফিয়ারে। এই ট্রোপোস্ফিয়ারকে ট্রোলোপোজও বলা হয়, ঠিক আছে, ট্রোলোপোজ নামেও আখ্যায়িত থাকে। তো এগুলা কনফিউজ হয় না, হ্যাঁ, এগুলা প্রশ্ন দেখো, তাইলে এখান থেকে হবে। প্রশ্নগুলো আসলে পড়াইলে অনেক বেশি টাইম চলে যাবে, কারণ এগুলো অ্যান্সার দেয়াই আছে, তো তোমরা জাস্ট পড়বা। ওকে, তোমরা জাস্ট পড়বা বেসিক জিনিস যেগুলো, এগুলো আমি তোমাদেরকে পড়ায় দিছি অলরেডি। ওকে, ওকে, এখন আমরা জলবায়ুর উপাদান এবং নিয়ামক এগুলো সম্পর্কে একটু পড়ার ট্রাই করব। জলবায়ু বলতে আসলে কি বোঝায়? জলবায়ু বলতে দেখো, এই যে বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদির একটা গড় অবস্থা, এটাকে বলা হয় জলবায়ু। জলবায়ু বলতে 1 মাস 1 দিন এরকম অবস্থা না, একটা নির্দিষ্ট টাইম থাকে, যেমন 10 বছর, 12 বছর, 50 বছর, 24 বছর, 20 বছর। এই আবহাওয়া গুলো কেমন ছিল, গড় আবহাওয়া, ঠিক আছে। কারণ এক এক দিন তো এক এক আবহাওয়া থাকতেই পারে, বাট একটা লং টার্ম ধরে একটা জায়গা যখন আবহাওয়া সম্পর্কে আমরা জানবো, সেগুলাকে সেই অঞ্চলের আমরা জলবায়ু বলতে পারবো। জলবায়ু বিষয়টা কিন্তু এরকম, জলবায়ু বিষয়টা এরকম। ওকে, তারপরে কি দেখো, জলীয় বাষ্পকে কি বলা হয়, জলীয় বাষ্পহীন বায়ুকে বলা হয় কি, শুষ্ক বায়ু। জলীয় বাষ্প যেটাতে থাকে না, যখন এজন্য যখন শুষ্ক বায়ু হয়, তখন দেখবা মনে হয় যে গায়ে কাটা কাটা লাগতেছে, হ্যাঁ হ্যাঁ, কারণ এটাতে জলীয় বাষ্প থাকে না, পানি থাকে না। তো দিনের বেলায় উষ্ণতা এবং রাতের বেলায় শীত থাকে মরু অঞ্চল এবং পার্বত্য অঞ্চলে, ঠিক আছে। দিনের বেলায় তো অনেক গরম থাকে, রাতের বেলায় দেখবা ঠান্ডা, অনেক ঠান্ডা পড়ে যায়। এগুলা হচ্ছে মরুভূমিতে এরকম কার্যকলাপ হয়। ওকে, এগুলা মরুভূমিতে কার্যকলাপ হয়। তারপরে কি দেখো, মধ্য তাপমাত্রা বিশিষ্ট অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল, এই যে আমাদের বাংলাদেশ হচ্ছে এই নাতিশীতোষ্ণ অঞ্চল। তারপরে সিলেটের পাহাড়ি অঞ্চলগুলোতে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে। এইগুলা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে, হ্যাঁ, তখন পরীক্ষাতে পারা যায় না। যে পাহাড়ি অঞ্চলগুলোতে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর মানে প্রভাবে। ওকে, তো এটা হচ্ছে এখানকার বিষয়। আর ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি তোমাদের দাগায় দাগায় দিছি। তারপরে দেখো, বায়ুর আর্দ্রতা মাপক ইয়ার নাম, যন্ত্রের নাম কি বলে, হাইড্রোমিটার, হাইগ্রোমিটার। তারপরে দেখো, নিরক্ষীয় অঞ্চলে বিরাজ করে নিম্নচাপ বলায়, নিম্নচাপ বলায় নিরক্ষীয় অঞ্চলে, এই জন্য দেখবা যে নিরক্ষীয় অঞ্চলে ডাইরেক্ট ডাইরেক্ট হচ্ছে তাপ আসতেছে। আটলান্টিক মহাসাগরে কি বলে, কর্কটীয় শান্ত বলয় পরিচিত অশ্বাক্ষ মানে অশ্ব অক্ষাংশ নামে, এগুলা ডাইরেক্ট প্রশ্ন আসে যে আটলান্টিক মহাসাগরে যে কর্কটীয় শান্ত বলয় আছে। এখন এই তোমাদের শান্ত বলয়, এগুলা বলয় বুঝাইতে গেলে কিছুই বুঝবা না, কারণ এগুলোর জন্য একটা ক্লাস করা লাগবে। তো যেগুলা তথ্য দাগায় দিছি ওইগুলো একটু মনে রাখো, আর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা দেখবা, তাইলে হয়ে যাবে। তাইলে তোমাদের হয়ে যাবে এগুলা। তারপরে দেখো, ইলশেগুড়ির মতো জলকণা দূষিত হলে সেটাকে বলা হয় কুজ্ঝটিকা, এটাকে বলা হয় কুজ্ঝটিকা। ওকে, এগুলা বলা আছে। তারপরে এই জায়গাতে মেঘ, মেঘগুলো সবগুলাই পড়বা, কারণ পালকপুঞ্জ মেঘ কি, তারপরে হচ্ছে এগুলা দেখো, পালকপুঞ্জ মেঘ কখন দেখা যায়, এগুলা বাংলাদেশের সিলেট অঞ্চলের, সিলেট এবং শৈলোৎক্ষেপণ বৃষ্টি হয়, মানে শৈল পড়ে সে সপ্তাহ হয়। তারপর প্রত্যহ বিকাল বেলা কি টাইপের বৃষ্টি হয়, পরিচালন বৃষ্টিপাত, ঠিক আছে। তো এগুলা এগুলা একটু দেখবা, এগুলা দেখানো আছে, এগুলা বুঝতে পারবা দেখলে, এগুলা অত কঠিন বিষয় না, এবং এগুলা থেকে প্রশ্ন মাঝে মধ্যে হয়। ওকে, তারপরে এদিক থেকে ওই সেম জিনিসই এইখানেও আছে। কালবৈশাখী ঝড়ের প্রধান কারণ হচ্ছে নিম্নচাপ, নিম্নচাপ থাকে এই জন্য হয়। কেন্দ্রমুখী এবং ঊর্ধ্বমুখী বল, বায়ুমুখী পরিচিত হচ্ছে ঘূর্ণিঝড়, কেন্দ্রমুখী এবং ঊর্ধ্বমুখী। এবং এই হ্যারিকেন হচ্ছে পরিচিত, এই ঘূর্ণিঝড় কোথায়, আমেরিকাতে। আমেরিকাতে যেটাকে হ্যারিকেন বলা হয়, সেটাকে আমাদের এই দিকে বলা হয় ঘূর্ণিঝড়, ঠিক আছে। ধরো ওটার বাংলা। এই যে ঘূর্ণিঝড় সাধারণত সৃষ্টি হয় কোথায়, গভীর সমুদ্রে। কোথায়, গভীর সমুদ্রে। ঘূর্ণিঝড় কোথায় সৃষ্টি হয়, গভীর সমুদ্রে। ওকে, এগুলা মনে রাখবা। ওকে, আচ্ছা, তারপরে এগুলা প্রশ্ন তো অবশ্যই দেখতে হবে, এগুলা খুবই ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে প্রশ্নগুলা, অয়ন বায়ু, নিয়ত বায়ু, এগুলা কি হয়, তারপরে এই যে যে এই প্রশ্নগুলা দেখো হেভি ইম্পর্টেন্ট, এগুলা ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে গ্রীষ্মকালে সমুদ্র বায়ুর গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার পর্যন্ত হয়, তো এই ধরনের হেভি হেভি জিনিস দেয়া আছে এটার মধ্যে, 32 থেকে 40 কিলোমিটার, এই টাইপের জিনিসগুলা তোমাদের খুব বেশি কাজে আসবে। হুম, এগুলা খুব বেশি কাজে আসবে। ওকে, এগুলা মনে রাখবা। ওকে, এখন যাই আমরা পরের অংশে। ওকে।
এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোও যদি ভালো করে পড়ো না, যে চ্যাপ্টার ওই চ্যাপ্টার কভার হয়ে যাবে খুব ভালোভাবে। এদিকে দেখো কি বলা আছে এখন, জলবায়ু শ্রেণী বিভাগ, বিভিন্ন টাইপের জলবায়ু। দেখো মৌসুমী জলবায়ুর অপর নাম কি? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলা হয়। ঋতু পরিবর্তনের সাথে সাথে দিক পরিবর্তন হয় মৌসুমী বায়ুর, ঠিক আছে। ঋতু পরিবর্তনের সাথে সাথে মৌসুমী বায়ুর দিক পরিবর্তন হয়। আমাদের যে বায়ুগুলো আছে, বাতাস দেখবা এক এক সময় এক এক দক্ষিণ দিক থেকে উত্তর দিক থেকে বাতাস হচ্ছে। কেন হচ্ছে? এগুলা ঋতু পরিবর্তনের সাপেক্ষে হচ্ছে, ঠিক আছে। তবে নাতিশীতোষ্ণ মরু দেশীয় জলবায়ু হচ্ছে কেমন? চরম ভাবাপন্ন। তার মানে ওই যে মরুর যে বাতাসগুলো আছে এগুলা কি চরম, মানে খুবই খারাপ, তাই না? এইরকম ভাব সম্পন্ন, সেগুলাই এখানে বলা হয়েছে। তারপরে কি দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য, এটা খুবই ইম্পর্টেন্ট। কি আছে দেখো, যে বৃষ্টিবহুল শীতকাল, বৃষ্টিহীন গ্রীষ্মকাল। মানে ভূমধ্যসাগরীয় যে অঞ্চলগুলো আছে, ঠিক আছে, ওইগুলাতে শীতকালে তুমুল বৃষ্টি হয়, কিন্তু গরমকালে কোনো বৃষ্টি হয় না, ঠিক আছে। উল্টা নর্মালি কি হওয়ার কথা ছিল, যে গ্রীষ্মকালে বৃষ্টি হবে, তাই না? আমাদের দেশেও কিন্তু এমন এখন, মানে আবহাওয়ার 12টা বেজে যাওয়ার কারণে শীতকালে দেখবা বৃষ্টি হয় আমাদের দেশেও। কিন্তু এটা খারাপ আবহাওয়া যে জায়গায়, সেই জায়গাতেই শুধুমাত্র হয়। এবং এই যে ভূমধ্যসাগরীয় যে অঞ্চলগুলা ছিল, এইখানেই তো আমাদের সভ্যতার আবিষ্কার হয়েছে, তাই না? তো ওইখানে মানুষ কেন বেশি দিন টিকতে পারে নাই? কারণ এই সমস্ত উল্টাপাল্টা আবহাওয়ার কারণে তারা সঠিক আবহাওয়ার দিকে ছুটে চলেছে, ঠিক আছে। যার কারণে তারা ওই জায়গাগুলা ছেড়ে দিছে, ওই জায়গাগুলাতে তারা আর বেশি দিন বসবাস করতে পারে নাই। ওকে, এটা হচ্ছে এখানকার বিষয়। তারপরে কি দেখো, মৌসুমী বায়ুর প্রভাবে সর্বাধিক হচ্ছে কোন অঞ্চলে? এই যে ক্রান্তীয় অঞ্চলগুলাতে এগুলা হয়। তারপরে দেখো নিরক্ষীয় জলবায়ু কেমন, মানে নিরক্ষীয় হচ্ছে জলবায়ু অঞ্চল কেমন হয়? শুষ্ক ঋতু নেই। মানে নিরক্ষীয় বলতে এই যে সরাসরি যেগুলাতে হচ্ছে তাপ দেয়, যেমন হচ্ছে আফ্রিকা টাইপের জিনিস, এগুলাতে এই টাইপের, ঠিক আছে। নিরক্ষীয় মানে একদম নিরক্ষরেখা বরাবর এই অঞ্চলগুলো। তারপরে কি দেখো, ভূমধ্যসাগরীয় আরো কি কি বৈশিষ্ট্য আছে? মৃদু ভাবাপন্ন শীত এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, এগুলো হচ্ছে ভূমধ্যসাগরীয় শীতকালীন অঞ্চলের বৈশিষ্ট্য। এই যে যেটা আমরা দেখলাম, শীতকালে আসলে গ্রীষ্মকালের ফিল দেয়। এটা হচ্ছে কোথায়? ভূমধ্যসাগরীয় অঞ্চলগুলাতে। এটা হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চলগুলাতে, ঠিক আছে। এটা ভূমধ্যসাগরীয় অঞ্চলগুলাতে। তারপরে কি দেখো, বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য। বাংলাদেশের জলবায়ু কেমন? উষ্ণ, আর্দ্র এবং কি সমভাবাপন্ন। তারপরে কি দেখো, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারত মহাসাগর থেকে বাংলাদেশে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প চলে আসে, ঠিক আছে। ভারত মহাসাগর থেকে এই দক্ষিণ পশ্চিম ওই সাইডের, এই সাইডের বঙ্গোপসাগরের সাথে কানেক্টেড করে, এই জায়গা থেকে আমাদের বেসিক্যালি আমাদের আবহাওয়াটা ঠান্ডা থাকে এই সব জায়গার কারণে। ওকে, তারপরে কি দেখো, মাসের সবচেয়ে উষ্ণতম এবং শীতলতম মাস হচ্ছে কি? এপ্রিল থেকে জুন। এপ্রিল এবং জুন এটা উষ্ণতম এবং সব থেকে কি শুষ্কতম, ঠিক আছে। এটা এখানকার আবহাওয়া। ওকে, এটা এখানকার আবহাওয়া। এরপরে কি দেখো, বৃষ্টি মাপক যন্ত্রের নাম কি? রেইন গেজ। তারপরে নভেম্বর হতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশে শীতকাল চলে, এগুলো বেসিক তথ্য। বাংলাদেশের সূর্য কিভাবে লম্বাভাবে কিরণ দেয়, এগুলো বেসিক তথ্য, তোমরা পড়লেই বুঝতে পারবা এগুলা। দেখো এখানে গ্রীষ্মকালে বৃষ্টিপাত সবচেয়ে কম হয় রাজশাহী অঞ্চলে। কোথায়? রাজশাহী অঞ্চলে। ওকে, এগুলো দাগানো আছে। তারপরে এই যে ওজোন স্তর কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে? সিএফসি গ্যাসের কারণে। তারপর দেখো গ্রিন হাউস একটি হচ্ছে কাঁচের গ্যাস। এই যে পৃথিবীর অতি বেগুনি রশ্মি, এইটার কারণে হচ্ছে ওজোন স্তর অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জিনিসগুলো এখানে আছে। তারপরে কি দেখো, বাংলাদেশের জলবায়ুতে দেখা যায় মৌসুমী জলবায়ুর প্রভাব। বাংলাদেশের জলবায়ুতে দেখা যায় কি? মৌসুমী জলবায়ুর প্রভাব দেখা যায়। বাংলাদেশের জলবায়ুতে কি? মৌসুমী জলবায়ুর প্রভাব দেখা যায়। ওকে, এটা হচ্ছে এখানকার বিষয়। ওকে, এরপরে আমরা পরের অংশগুলো যাই। আর প্রশ্নগুলো তো অবশ্যই অবশ্যই তোমাদের মাস্ট দেখতে হবে। ওকে, আমাদের সমুদ্র স্রোত, এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা মনে হয় এরপরে আছে। হ্যাঁ, এই যে সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটা, এইখানে কিছু স্রোত আছে যেগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটা এখন আমরা পড়বো, ঠিক আছে। দেখো, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হলো বায়ু প্রবাহ। এইটা আমাদের এইচএসসি পরীক্ষাতে আসছিল 19 সালে। হ্যাঁ, সমুদ্র সৃষ্টির প্রধান কারণ কি? বায়ু প্রবাহ। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি? বায়ু প্রবাহ। ওকে, এগুলা পরীক্ষাতে আসে। তারপরে কি দেখো, পৃথিবী নিজ অক্ষের উপরে পশ্চিম থেকে, কোন দিক থেকে? পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হওয়ার ফলে সমুদ্র স্রোত কি হয়? সমুদ্র স্রোতের সৃষ্টি হয় পশ্চিম থেকে পূর্ব দিকে
পৃথিবীর আবর্তনের কারণে এই সমুদ্র স্রোত সৃষ্টি হয়। তারপর ফেরেলের সূত্র অনুসারে, বাপরে এই সব জিনিস বুঝতে গেলে তো অনেক টাইম লাগবে। ফেরেলের সূত্র, আচ্ছা যাই হোক, এখানে যাচ্ছে এতটুকু বুঝছি যে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয় কি উপসাগরীয় স্রোত। ফ্রেলের সূত্র অনুসারে, কার সূত্র অনুসারে? ফ্রেলের সূত্র অনুসারে। এটা মাথায় রাখবে, কারণ পরীক্ষাতে একদম ডিরেক্ট এভাবে দিয়ে দেয়। ওকে, তারপরে কি দেখো, অয়ন বায়ু প্রবাহিত হয়, মানে সমুদ্র স্রোত। অয়ন বায়ু কি বলা হয়েছে? অয়ন বায়ু প্রবাহিত হয় পূর্ব থেকে পশ্চিম দিকে, পূর্ব থেকে পশ্চিম দিকে, ঠিক আছে? এটা মাথায় রাখো, অয়ন বায়ু কোন দিক থেকে গিয়ে প্রবাহিত হয়। তারপরে কি দেখো, শীতকালীন অঞ্চল ক্রমে উষ্ণ হয় ব্যাঙ্গওয়ালা স্রোতের কারণে। তারপরে শীতল ল্যাব্রাডর স্রোতের পানির রং কেমন? সবুজ। এগুলা ডাইরেক্ট পরীক্ষাতে আসে এমসিকিউ। হ্যাঁ, যে শীতল ল্যাব্রাডর স্রোতের হচ্ছে মানে স্রোতের নাম, এগুলা এগুলার কালার কেমন হয়? সবুজ হয়। তারপরে কি দেখো, গ্রীষ্মকালীন মৌসুমী স্রোতের প্রভাবে বৃষ্টিপাত হয় কোথায়? দক্ষিণ এশিয়াতে। মেক্সিকান উপসাগরের প্রবেশ করে উপসাগরীয় স্রোত নাম ধরেছে কি? কিউএন স্রোত। মানে এগুলা একটা স্রোত আর একটা জায়গায় যাচ্ছে, নাম হচ্ছে এইভাবে। তো এগুলা তোমাদেরকে চিত্রের মাধ্যমে দেখাইলে ভালো হইতো, বাট চিত্রটা আমার তৈরি করার ওইভাবে সময় হয়নি। আর আমি এই চ্যাপ্টারটা নিজেই ওইরকম করে নোট করে করে চিত্র বানায় বানায় পড়তাম। তারপরে তোমরা এগুলো পড়লে ইজিলি বুঝতে পারবা, কারণ এখন এগুলা ছাড়া কোনো উপায় নাই। যদিও এগুলা থেকে এত কমপ্লেক্স প্রশ্ন এইচএসসি ছাড়া আসবে না, এইচএসসি, বাট আমাদের আছে যেহেতু আমরা পড়বো। তারপরে মেক্সিকান উপসাগরে এটা দেখো কিউএন স্রোত, তারপরে ল্যাব্রাডোর স্রোত এবং উপসাগরীয় স্রোত, এই দুটা মিলেই তৈরি হয় হচ্ছে কুয়াশা এবং তুষারঝড়। এই দুইটা মিলায়া তুষারঝড় এবং কুয়াশা তৈরি হয়। তারপরে ইংল্যান্ড এবং নরওয়ে উপকূলে বৃষ্টিপাত ঘটায় উষ্ণ উপসাগরীয় স্রোত। উষ্ণ উপসাগরীয় স্রোতের পানির রং হচ্ছে নীল। দেখবা না বাইরের দেশের স্রোত গুলা বা পানিগুলা কেমন হয়? নীল হয়। যে পানির রঙে নীল, সেই জায়গার স্রোত গুলা হচ্ছে যে উষ্ণ উপসাগরীয় স্রোত। ওকে, সেই জায়গার স্রোত গুলাই কি? উষ্ণ উপসাগরীয় স্রোত। ওকে, তো এগুলা একটু কমপ্লেক্স জিনিস। তারপরে যতটুকু তথ্য আমি দাগায় দিছি, যেগুলা না দিলেই নয়, যাতে করে কোনোভাবে বেঁচে যাইতে পারো এই পরীক্ষার জন্য, এই জন্য এগুলা দেওয়া। তারপরে কি দেখো, পৃথিবীর উপর আকর্ষণ অনেক বেশি কার? চাঁদের। চাঁদ সূর্য মিলিত আকর্ষণের ফলে মুখ্য জোয়ার সৃষ্টি হয় কখন? অমাবস্যার রাতে, অমাবস্যায়। ওকে, মুখ্য জোয়ার সৃষ্টি হয়। তারপরে কি দেওয়া আছে দেখো, যে চাঁদের আকর্ষণ শক্তি অনেক বেশি হয় জলভাগে। এক স্থানে প্রতিদিন জোয়ার ভাটা হয় 2 বার। ওকে, এক স্থানে জোয়ার ভাটা কতবার হয়? 2 বার হইতে পারে। এই জিনিসগুলা ইম্পর্টেন্ট, কিন্তু এগুলাকে খুবই ভালো করে মনে রাখতে হবে। তারপরে কি দেখো, নদীতে জোয়ার ভাটার সময় কি আসে? নদীতে জোয়ার ভাটার সময় বান ডাকে অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে। বাংলাদেশের প্রবল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। এগুলা কি ইনফরমেশন? তো এগুলা তোমরা এভাবে দেখতে হবে, এগুলা না দেখলে হবে না। ওকে, এগুলা জোয়ার ভাটার ফলে কি হয়? নদী খাত তৈরি হয়। গভীর হয় কি নদীর খাতগুলা জোয়ার ভাটার ফলে? এগুলা এখান থেকে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। আর কি আছে? আর একটা চ্যাপ্টার আছে মনে হয়। তো এগুলা প্রশ্নগুলো তো অবশ্যই পড়তে হবে, না পড়লে কাজ হবে না। মূলত প্রশ্নগুলাই তোমাদের প্রাণ পড়ার। যে যত বেশি প্রশ্ন পড়ে যাবা, কেউ যদি খালি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোও পড়ে যাও, তাও পরীক্ষাতে কমন পেয়ে যাবা। হ্যাঁ, মৌলিক শিখে তাও কমনে এসে যাবে। আসলে করার কিছু নাই, গুচ্ছে চান্স পাওয়াই এখন কঠিন হয়ে গেছে এসবের কারণে। তুলনামূলক কঠিন পরীক্ষা হয়, চান্স পাওয়া কঠিন না, কিন্তু পরীক্ষা তুলনামূলক কঠিন হয়ে গেছে গুচ্ছের। ওকে, চান্স পাওয়া কঠিন না, কিন্তু পরীক্ষা কঠিন, কারণ এইখানে তো সবাই ভর্তি হবে না। যে যাই ভর্তি হবে না সেখানে তো আর মানচিত্র নিয়ে কোনো কিছু পড়ার দরকার নেই। মানচিত্রের এইখানে ভিতরে যা আছে কিচ্ছু পড়বা না, জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা যেগুলো পরীক্ষাতে আসছে সেগুলো পড়বা। সেনাবাহিনী কোন ধরনের মানচিত্র ব্যবহার করে? সেনাবাহিনীরা হচ্ছে দেওয়াল মানচিত্র ব্যবহার করে, এগুলা ঠিক আছে। শ্রেণীকক্ষে কোন ধরনের মানচিত্র ব্যবহার করা হয়? দেয়াল মানচিত্র। এগুলো আসে মাঝে মাঝে। যুদ্ধের সময় কোন মানচিত্র ব্যবহার করা হয়? স্থানীয় বৈশিষ্ট্য সূচক মানচিত্র। নাইলে ওগুলো পাওয়া যাবে না। তো এগুলা ডাইরেক্ট পড়লেই এখান থেকে তোমাদের হয়ে যাবে। ওকে, এগুলা এখান থেকে হয়ে যাবে। এই বইটা আমরা সুন্দর করে সাজাইছি, এবং এটা ফুল সিলেবাসে যখন আসবে বই আমাদের, তখন আরো সুন্দর হবে, পড়ে অনেক মজা পাবা। হুম, এই বইগুলো পাইরেসি হয় অনেক, এটা হচ্ছে মেইন সমস্যা। বই অনেক বেশি পাইরেসি হয়। তো এইটা হচ্ছে আমাদের কি বলে, ভূগোল প্রথম পত্র চলে গেল। এখন এই যে মক টেস্ট থেকে আমাদের সুবিধাটা এখন কি জানো? সুবিধা হইলে মক টেস্ট থেকে তুমি এই যে ধরো কোথায় গেল, এই যে ভূগোল প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সিলেক্ট করলা। প্রথম পত্র থেকে ধরো তুমি 8ম অধ্যায়ের পরীক্ষা দিবা। ভূগোল দ্বিতীয় পত্র থেকে ধরো 2য় অধ্যায়ের পরীক্ষা দিবা। এখন ধরো ইংলিশ লিটারেচার থেকে তুমি একটা টপিকের উপর পরীক্ষা দিবা, ধরো পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, এটার উপর দিলা। এই 3টা মেলায় কতগুলা প্রশ্নে দিবা? ধরো 100 প্রশ্ন দিবা, তাও তুমি দিতে পারবা। এমন সিস্টেম আমাদের এই নির্ভর.নেট এই ওয়েবসাইটে আমরা এগুলো আপডেটের মাধ্যমে নিয়ে আসতেছি।
তো মানে হিউজ হিউজ সুন্দর সুন্দর সুবিধা তোমরা পাবা। হ্যাঁ, এই ধরনের ফ্যাসিলিটিস আমরা তোমাদের জন্য করতেছি। তো যাই হোক, এইটা হচ্ছে তোমাদের ভূগোল প্রথম পত্রের বিষয়। এখন আমরা দ্বিতীয় পত্রটা 2-3 মিনিটের একটা ব্রেক নিব, তারপরে এসে আমরা শুরু করব, ঠিক আছে? এরপরে আমরা ভূগোল দ্বিতীয় পত্র শুরু করে দেব। এরপরে আমরা কি পড়ব? ভূগোল দ্বিতীয় পত্র পড়বো। ওকে, এরপরে ব্রেকের পরে ব্রেক টাইম ধরো 3 মিনিট দিই আমি, 3 মিনিট। ওকে, 3 মিনিট পরে আমরা শুরু করে দেব। তো এখন আমরা হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্র এটা শুরু করে দিব এবং সুন্দর করে আমরা ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে এখন আমাদের ব্রেক টাইমের পরের ক্লাস। ওকে ওকে, ভূগোল দ্বিতীয় পত্র আসলে মূল কথা বলতে এটা একটা ওয়ান কাইন্ড অফ সাধারণ জ্ঞান। হ্যাঁ, এক কথায় প্রশ্নের উত্তর, জ্ঞানমূলক, জাস্ট পড়বা, ইনফরমেশন মনে রাখবা। এটা হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্র। এই ইকোনমিক্স দ্বিতীয় পত্র এরকম প্রায়। ভূগোল দ্বিতীয় মানে দেখবা আর্টসের সাবজেক্ট গুলা প্রথম পত্রগুলাই একটু কমপ্লেক্স, দ্বিতীয় পত্রগুলো অত কমপ্লেক্স না, সহজ সহজ জিনিস। তো এগুলো আমরা জাস্ট একটু করে দেখবো। এইটাতে অনেক বেশি বুঝতে হবে তা না, তারপরেও আমরা দেখবো যে ইম্পর্টেন্ট তথ্যগুলা কি কি। ঠিক আছে, দেখো এখানে কি বলা আছে, অঞ্চল শব্দটা কি বলা আছে, অঞ্চল শব্দটা ব্যবহার করেন কে, রিচার্ড হাডসন নামে একজন ব্যক্তি সর্বপ্রথম তিনি এটা ব্যবহার করেন। ঠিক আছে, তারপরে কি দেখো, মানব বসতি বলতে কি বোঝানো হয়, শহর, নগর এবং গ্রামকে। আর এই যে মানব বসতি বা মানব ভূগোল, এইটাই বেসিক্যালি হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্র। মানে ভূগোলটা দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল যেটা আমরা প্রথমে দেখলাম, এখন যেটা দেখবো সেটা হচ্ছে মানব ভূগোল, অর্থাৎ মানুষ নিয়ে, অর্থাৎ গ্রাম, শহর, নগর, এইসব নিয়ে, ব্যবসা বাণিজ্য, এইসব জিনিস নিয়ে। ঠিক আছে, যেগুলো আমাদের মানুষের জীবনের সাথে কানেক্টেড, এইসব হচ্ছে আমরা ভূগোল দ্বিতীয় পত্রে দেখবো। এই জন্য ভূগোল দ্বিতীয় পত্রটা বুঝতে সহজ লাগে। ঠিক আছে, এইটা হচ্ছে এখানকার বিষয়। আর প্রথম চ্যাপ্টার তো এত বেশি কমপ্লেক্স কিছু নাই। তারপরে কি দেখো, পৃথিবীতে টোটাল 7টা মহাদেশ আছে, এর মধ্যে বৃহত্তম হলো এশিয়া মহাদেশ, ওই যেগুলো বললাম। বিশ্বের বৃহত্তম সাহারা মরুভূমি কোথায় অবস্থিত, আফ্রিকাতে। মানে দেখবা আর মুখস্থ করবা। তারপরে বাফার রাষ্ট্র আগে বলে, দুইটা শক্তিশালী রাষ্ট্রের মধ্যে একটা যদি কম শক্তিশালী রাষ্ট্র থাকে সেগুলাকে বাফার রাষ্ট্র বলে। ঠিক আছে, এই এই টাইপের জিনিসগুলাকে এইখানে আছে। তারপর দেখো ইউরোপের সর্ববৃহৎ অর্থনৈতিক সংস্থার নাম কি, ইউরোপীয় ইউনিয়ন। তারপরে কি ন্যাটো এর পূর্ণ রূপ কি, এই যে এগুলো পরীক্ষাতে আসে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তারপর দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে অ্যামাজন। পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম মহাদেশের নাম হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। স্থানীয় কোনো জনবসতি নেই কোথায়, অ্যান্টার্কটিকা মহাদেশে, মানে কোনো জনবসতি নেই। এইগুলা এখানকার দেয়া আছে তথ্য। তারপরে কি দেখো, এখানে আমেরিকান যারা আদিবাসী আছে, আদিবাসী বলতে যারা ওখানে মানে অনেক আগে থেকে বসবাস করে, তারা বেশিরভাগ এশিয়ান বংশোদ্ভূত। ঠিক আছে, এশিয়ার অঞ্চল থেকে তারা ওই জায়গায় চলে গেছে। তারপরে কি দেখো, বাংলাদেশের মানচিত্রের স্থান দিয়ে অতিক্রম করেছে কোন স্থান দিয়ে, কর্কট ক্রান্তি রেখা দিয়ে। এগুলা ইম্পর্টেন্ট, এগুলা পরীক্ষাতে আসে। তারপরে কি দেখো, বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের ততরেখায় কি বলে, মানে ততরেখাটা কত কিলোমিটার দীর্ঘ, 716 কিলোমিটার। এক নেডিগল সমান সমান 1.852 কিলোমিটার, এক নেডিগল মাইল সমান সমান এত কিলোমিটার। ঠিক আছে, এগুলা মনে রাখো, এগুলা খুবই সহজ জিনিস, এখন এই জন্য এগুলো পড়তে ভালো লাগবে। ঠিক আছে, আর এই দেখো, পাদদেশীয় সমভূমি কতবার আসলো, কোথায় কোথায়, রংপুর এবং দিনাজপুর। এইটা কিন্তু পরীক্ষাতে আসে অনেক সময়, এই জন্য বারবার 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 এই প্রশ্নটা ঘুরতেছে। ওকে, আর এগুলারই দেখো প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে, এগুলা দেখো প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে, এগুলা মানে পড়তে হবে। ঠিক আছে, এগুলা দেখো, এইখানে দেখো প্রতি বর্গ কিলোমিটারে ইউরোপের ঘনত্ব কত, নিউজিল্যান্ড কোন মহাসাগরের দ্বীপে অবস্থিত। তো এইগুলা এই চ্যাপ্টার রিলেটেড যত প্রশ্ন আসছে প্রিভিয়াস ইয়ারের, এইসব প্রশ্ন খুঁজে 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 আমরা তোমাদের জন্য দিয়ে দিছি। হ্যাঁ, এগুলা এই জন্য তোমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ। তোমরা দেখবা যে এই যে আমার বইটা বের হয়েছে না পিডিএফ, এখন দেখবা এই প্রশ্নগুলা সবার বইয়ে বইয়ে অ্যাড করে দেওয়া হইতেছে। হ্যাঁ, এইগুলা হচ্ছে মানে কি বলি, ক্রেডিট ছাড়া কাজ করা। আগের কিন্তু কোনো বই দেখতে না, এইরকম খুঁজে খুঁজে ভার্সিটির প্রশ্নগুলা আলাদা আলাদা করে দিছে, বোর্ডের প্রশ্নগুলা ছিল কিন্তু ভার্সিটির প্রশ্নগুলা ছিল না। এগুলো আমরা যখন করছি দেখবে এখন সব বইয়ের মধ্যে এই প্রশ্নগুলো অ্যাড হবে। হ্যাঁ, এগুলা হচ্ছে বিষয়। এখন তোমরা বাজারে যাও, দেখবে এরকম পাবা না, একদম স্পেসিফিক এত প্রশ্ন পাবা না। দেখবা পরের এডিশনে তারা এগুলো অ্যাড করে দিবে, তারা এইসব চান্সের মধ্যে থাকে। এবং ওই যে
অনেকে আমাকে বললাম যে ভাই ড্রিলস মৌলিক জিকের কি হইলো। তো এই ড্রিলস মৌলিক জিকে আসলে কাজ করতে গিয়ে বেশ কিছু আমি আমার মানে এক্সপেরিয়েন্সের উপলব্ধি হয়েছি, ঠিক আছে, যার সাথে কাজ করছি আর কি, যে পাবলিকেশনের সাথে কাজ করছি আর কি, খুব মানে শায়েস্তা হওয়ার মতো আর কি এক্সপেরিয়েন্স হয়েছে। তো তারপরে থেকেই চিন্তা ভাবনা করলাম যে আমরা আর কারোর সাথে বই নিয়ে অন্তত কাজ করব না। হ্যাঁ, আমরা নিজেরাই বই চাইলে পাবলিশ করবো, আর যদি বই পাবলিশ না করতে পারি, আমাদের যদি টাকা পয়সা না থাকে, আমরা পোলাপানদের কাছে পিডিএফ সেল দেবো, পিডিএফ বিক্রি করব, ঠিক আছে। তারপরে দেখি কে আমাদের থামায় রাখে। আর আমাদের ওয়েবসাইটে এখন যে সিস্টেম আসছে, আমাদের বই আর লাগবে না। হ্যাঁ, আমরা একটা ফিচার নিয়ে আসছি, যে ফিচারে বই লাগবে না, বই ছাড়া তুমি পড়াশোনা করতে পারবা, এমন একটা আমাদের ওয়েবসাইটে ফিচার নিয়ে আসছি। মানে আমাদের স্টুডেন্টদের জন্য এমন হবে, সে চাইলে একই জায়গাতে ডিটেলস দেখতে পারবে পড়াশোনার, পিডিএফ চাইলে পিডিএফ পড়তে পারবে। সে যদি মনে করে পিডিএফ ডাউনলোড করবে, ডাউনলোড করতে পারবে। সে যদি মনে করে যে না আমি কিচ্ছু করবো না, আমি ক্লাস দেখবো, সে ক্লাস দেখতে পারবে। এবং সে যদি চায় ওই টপিকের উপর পরীক্ষা দিবে, সে পারবে। সবগুলো একই জায়গায় আমাদের ওয়েবসাইটে থাকবে। তার মানে যে টপিকটা পড়বা সেটার ক্লাস পাবা, তার উপরে সেটার লেখা টেখা যা লাগে সেগুলো পাবা, ইম্পর্টেন্ট তথ্য, হাইলাইটের তথ্য, তারপরে হচ্ছে পিডিএফ, দেখানো পিডিএফ, সবকিছু পাবা। এই ধরনের সিস্টেম আমরা তোমাদের জন্য এবার করে দিছি, ঠিক আছে, আমাদের নির্ভর.নেট এই ওয়েবসাইটে। মানে এত সুন্দর আমরা ফিচার অ্যাড করতেছি। তো এইটা আর কি একটা ইনোভেশন বলতে পারো। আর আরেকটা ভালো জিনিস, আমরা তোমাদের জন্য রিটেন পরীক্ষার ব্যবস্থাও করছি। হ্যাঁ, রিটেন পরীক্ষা তোমরা চাইলে খাতার ছবি তুলে দিতে পারবা, সেই খাতা আমরা দেখে নিজে কমেন্ট করে দিব, সেই কমেন্টের নোটিফিকেশন তোমার কাছে যাবে যে তোমার কোথায় কোথায় রিটেনে প্রবলেম আছে, কি কি সলভ করা উচিত, এইটার হচ্ছে তোমার এইভাবে করলে ভালো হবে, এই কমেন্টটা তোমরা দেখবা, এবং মার্ক আমরা তোমাকে দিতে পারবো। তো এইভাবে একই সাথে মানে আমরা একটা ফিচার অ্যাড করছি ওয়েবসাইটে, যেটা দিয়ে একই সাথে তোমার এমসিকিউ এবং রিটেন দুইটা পরীক্ষা আমরা নিতে পারবো। তুমি পরীক্ষা দিবা এরকম, মানে পরীক্ষা ধরো তোমার আমরা এরকম নিলাম যে খুলনা ইউনিভার্সিটি সি ইউনিট ডেমো পরীক্ষা একে দিলাম। প্রথমে তুমি এমসিকিউ অপশনে গিয়ে এমসিকিউটা দিবা, তারপরে ওই এমসিকিউ এর সাইডে লেখা থাকবে যে হচ্ছে তুমি এমসিকিউ পরীক্ষা তো দিলা, এখন রিটেনটা দিয়ে আসো। মানে মেইন পরীক্ষার মতো করে যে আমরা পরীক্ষা নেয়, এই রকমের ফিচার আমরা নির্ভর.নেটে আনছি। প্রায় 7-8 মাস থেকে আমরা কাজ করতেছি এইগুলোর জন্য, ঠিক আছে। তো আমরা যখন এগুলা বাইরে পাবলিশ করব, তখন দেখবা এগুলা অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠবে আশা করি। কারণ এইগুলা তোমাদের যে অভাবটা আছে এখন মার্কেটে, যে জায়গাগুলোতে মানুষ সাফার করতেছে, সেই জিনিসগুলো আমরা করতেছি। তো এই টাইপের জিনিসগুলো আমাদের করা হয়েছে। তো যদিও আমাদের বাজেটের বিষয় কম ছিল অনেক, তারপরেও অনেক টাকা চলে গেছে ওয়েবসাইটের, মানে অনেক লাখ, ডাবল 2-3 লাখ টাকার বেশি চলে গেছে। তো তারপরেও আমরা এটাকে তোমাদের জন্য তৈরি করছি, কারণ আমরা চাই আমাদের বেস্ট কোয়ালিটিটা এনশিওর করতে। তো এই সার্ভিসগুলা তোমাদের ফ্রি দেওয়া ছিল, আগামী আপকামিং ডেজ গুলাতে আমরা ফ্রি দিব না, স্পেসিফিক কিছু ফ্রি দিব। যেমন ধরো কিছু শর্ত দিব, আমাদের পেজের সাথে কানেক্টেড থাকো, আমাদের এইভাবে ফ্রি সার্ভিস পাইতে হইলে। তো এরকম শর্ত সাপেক্ষে অনেক কিছু ফ্রি পাওয়া, বাট বেশিরভাগই পেইড হয়ে যাবে, যেগুলো এই বছর সবাই ফ্রিতে পাচ্ছিল। আর আমাদের যারা স্টুডেন্ট থাকবে পেইড ব্যাচে, তাদেরকে তো আমরা সবকিছুই ফ্রি দিব, এট নট এ সিঙ্গেল একটা ওয়ার্ড তাদের কিনতে হবে। এই ধরনের। সেকেন্ডের জন্য কি করবেন ভাই? কি সেকেন্ড? ক্লাসের টাইম, আমার ক্লাসে আসলে টাইম নিয়ে কোনো কিছু নিয়ে আসবা না, আসবা ক্লাস করবা চলে যাবা। টাইম কত লাগবে এটা আমি বলতে পারি না নিজেও। একটা ক্লাস টাইমের মতো যদি বেঁধে দেওয়া হয় যে একটা ক্লাস তুমি আধা ঘন্টায় শেষ করো, ক্লাসের কোয়ালিটি থাকে না। যখন তোমার হাতে অফুরন্ত টাইম আছে, তখন তুমি নিজের ইচ্ছা মতো মানে ঠান্ডা ভাবে ধীরে সাস্তে স্লোলি যাতে বুঝতে পারো, এইভাবে ক্লাস আগানো যায়। হ্যাঁ, এই জন্য ক্লাসের আসলে ওইভাবে টাইম দেওয়া যায় না। ওকে, ক্লাসের তখনই যখন দেখবা যে আমি তোমাদের ক্লাস টাইম দিচ্ছি 1 ঘন্টায় শেষ, তখন মনে করবা বিজনেসের মেইন প্ল্যান আমার বিজনেস করা, তোমাদের শেখায়, শিখলে শেখো, না শিখলে নাই। যেদিন আমি এই কাজ করব, কারণ এক সময় না এক সময় আমি নিজেও ব্যস্ত হয়ে যাব, তখন দেখা গেল 1 ঘন্টায় আমি তোমাদের পুরো বই শেষ করে দিলাম। হ্যাঁ, তো তখনকার হিসাব আলাদা, তখন বিজনেস মাইন্ড আলাদা হয়ে যাবে। এখনকার মাইন্ড ধরো বেশিরভাগ বিজনেস মাইন্ড না। হ্যাঁ, যে টাকা আসলে আসবে, না আসলে নাই, পড়াইতে আসছি, পড়ায়া যাই, আর কবে ক্লাস নিব না নিব। সো এই হইলো বিষয়। ওকে, তো এইটা হচ্ছে এখানকার বিষয়। চলে গেল। এরপরে দেখো আমরা পরের অধ্যায় হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যা সম্পর্কে একটু বেসিক কিছু জিনিস জানবো।
মাইগ্রেট শব্দের অর্থ কি? মাইগ্রেট শব্দের অর্থ হচ্ছে বাসস্থান পরিবর্তন। বলে না মাইগ্রেশন, তোমরা সাবজেক্ট মাইগ্রেশন বলো না, একটা সাবজেক্টে যায় আর একটা সাবজেক্টে, তো সেই রকম মাইগ্রেট বলতে বাসস্থানের পরিবর্তন। তো এইখানে একটা জিনিস আছে, সেটা হলো জনমিতি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষাতে গুচ্ছ থেকে এটাতে প্রশ্ন আসছিল। যে কোনো নির্দিষ্ট জনসংখ্যা বিভিন্ন দিক পরিমাপের মাধ্যমে উপায় হইল কি? জনমিতি। এই জনমিতির ট্রানজিশন মডেল থেকে তোমাদের প্রশ্ন আসছিল, এরকম প্রশ্ন আসছিল যে জনমিতির ট্রানজিশন মডেলে বাংলাদেশ কোন স্তরে আছে। এটা মনে হয় গুচ্ছে একবার প্রশ্ন আসছিল, ঠিক আছে? তো এইটা তোমাদের একটু ভালো করে পড়তে হবে, এই টাইপের প্রশ্নগুলো আছে। এই যে এইটা এই প্রশ্নটা তোমাদের আসছিল মনে হয়। দেখো, টি.এস. থমসন প্রথম ডেমোগ্রাফিক ট্রানজিশন মানে জনমিতির ট্রানজিশন তৈরি করে 1929 সালে। তারপরে 1901 সাল থেকে 1905 সাল পর্যন্ত জনমিতিক ট্রানজিশন মডেল বাংলাদেশের অবস্থান ছিল কত? প্রথম স্তরে। তারপরে যখন ট্রানজিশন মডেলটা তৈরি করলো তখন সেটা আলাদা সিস্টেমে চলে গেছে। ওকে, যাই হোক, বর্তমানে বাংলাদেশের ট্রানজিশন মডেলের কোন স্তরে আছে? দ্বিতীয় স্তরে। মানে ট্রানজিশন মডেলের যারা শেষের দিকে থাকে তাদের জনসংখ্যা কম, এটা তোমাকে বেসিক একটা ধারণা দেই। আর ট্রানজিশন মডেলের যাদের প্রথমের দিকে থাকে, দ্বিতীয় দিকে থাকে, তাদের জনসংখ্যা অনেক বেশি, প্রয়োজনের থেকেও বেশি। ওকে, তো সেই কথাটাই এখানে বলা হয়েছে, সেগুলাই এখানে বলা আছে। ওকে, এটাই। তারপরে কতজন বসবাস করে, তো এটা আর কি দেখে নিও, ছোট ট্রানজিশন মডেলটা এটা থেকে ইম্পর্টেন্ট, আর তেমন কিছু ইম্পর্টেন্ট না। ওকে, এইটা। তারপরে এই যে এগুলা দেখো বিভিন্ন প্রশ্ন, এগুলা বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্ন। ওকে, এগুলা ভালো করে দেখতে হবে। তারপরে এগুলা হচ্ছে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন, এগুলা দেখবা। ওকে, এগুলা দেখবা, এগুলা পড়তে হবে। ওকে, না এটা সহজ। তারপরে দেখো কৃষি রিলেটেড কিছু কথাবার্তা এখানে আসছে, এগুলো একটু দেখতে হবে। যেমন কি বলা আছে দেখো, কৃষি কাজের জন্য সর্বাপেক্ষা অধিক উপযোগী কি ভূমি? সমতল ভূমি। ওই যে বললাম না, সমতল ভূমি যেগুলা উর্বর, প্লাবন সমভূমি যেগুলা আছে সেগুলা সব থেকে বেশি উপকারী, সেগুলাতে সব থেকে বেশি কি ভালো জনসংখ্যা, মানে সেগুলোতে সব থেকে বেশি চাষাবাদ হয়। ওকে, তারপরে দেখো ধান চাষের জন্য বার্ষিক গড় বৃষ্টিপাত কত সেন্টিমিটার প্রয়োজন? 100 থেকে 200 সেন্টিমিটার। তারপরে কি দেখো, ধান চাষের জন্য সাধারণত উত্তাপের প্রয়োজন হয় 18 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, এবং উত্তরবঙ্গে দেখবা তাপমাত্রা একটু কম থাকে, বিশেষ করে রংপুর দিনাজপুরে আবহাওয়া অনেক ভালো। এই দেখবা যে রংপুর দিনাজপুরের মানুষ কিন্তু কখনো পানি কিনে খায় না, কারণ তাদের মাটির নিচ থেকে যে পানিটা আসে সেই পানিটাই তারা খুবই সলিড ভাবে ইউজ করতে পারে, খাওয়ার জন্য সবকিছু করতে পারে তারা ওই পানি দিয়ে। কিন্তু তুমি দেখো দক্ষিণবঙ্গে আসো, ঢাকার দিকে যাও, এগুলো তো তোমাদের সাপ্লাইয়ের পানি খাইতে হয়, কারণ পানির লেয়ারটা অনেক নিচে। হ্যাঁ, আর ওইদিকে বিশুদ্ধ পানির লেয়ারটা অনেক ভালো, তারপরে আবহাওয়া অনেক ভালো। ওকে, ওইদিকে কোমল একটা নরম নাতিশীতোষ্ণ যে আসল ফিলটা, এটা তোমরাই পাবা উত্তরবঙ্গের দিকে। ওকে, এটা আছে এখানকার বিষয়। ওকে, তারপরে দেখো, এই দেখো ধান চাষের জন্য সর্বাধিক কি বলে উপযুক্ত মাটি কি? পলি দোআঁশ মাটি, পলি দোআঁশ, পলি দোআঁশ মাটি। ওকে, সব থেকে বেশি উপযোগী হইলো কি? পলি দোআঁশ মাটি। তারপরে কি দেখো, গম উৎপাদন এবং বন্টন এবং এর গুরুত্ব, এগুলা দেয়া আছে, এগুলা একটু করে দেখবা। উত্তর আমেরিকার প্রেইরিতে কি বলা আছে? উত্তর আমেরিকার প্রেইরিতে তৃণভূমিকে কি বলা হয়? পৃথিবীর রুটির ঝুলি বলা হয়। তো এগুলা প্রশ্ন দেখবা তোমাদের পরীক্ষাতে আসে অনেক সময়। হ্যাঁ, এগুলো পরীক্ষাতে তোমাদের অনেক সময় আসে, তো এগুলা তোমরা একটু দেখবা। তারপরে এইদিকে কি দেখো, চা সব থেকে চায়ের আদি স্থল কোথায় বলা হয়? চায়ের আদি স্থল কোথায়? চীনে। চীনে চায়ের আদি স্থল। বাংলাদেশের খাদ্যশস্যের মধ্যে প্রধানতম হচ্ছে কি? ধান। ধান থেকে চাল হয়, সেই চাল দিয়ে আমরা ভাত খাই, এবং এই জন্য এটা সব থেকে প্রধানতম। ওকে, ওকে। তারপরে কি দেখো, পশুপালনের ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে বিস্তীর্ণ তৃণভূমি অঞ্চলে। কোথায়? তৃণভূমি অঞ্চলগুলাতে ব্যাপকভাবে এগুলা বৃদ্ধি পাচ্ছে, ব্যাপকভাবে এই জিনিসগুলা হচ্ছে। ওকে, তৃণভূমি অঞ্চলে। তারপরে পশুপালন পৃথিবীতে প্রথম হয় এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশেই প্রথম এই যে পশুপালনের দিকটা তৈরি মানে ইয়াটা চালু হয়েছে। তারপরে দেখো বিএডিসি এর পূর্ণরূপ কি? এগুলা পরীক্ষাতে আসে। বিএডিসি এর পূর্ণরূপ কি, এগুলার কোথায় অবস্থিত, এই যায় দেখো। তারপরে হচ্ছে ব্রি এর পূর্ণরূপ কি? তারপরে যে পাটের জিনোম রহস্য উন্মোচন করে গে বিজ্ঞানী মাকসুদুল আলম। বিএডিসি কোথায়? ঢাকা জেলায়। তারপরে ব্রি কোথায়? ব্রি হচ্ছে গাজীপুরে, সেগুলা। তারপরে বাংলাদেশে মৌসুমী জলবায়ু দেশ বাংলাদেশ, এটা তো আমরা আগেই পড়লাম, ওই প্রাকৃতিক ভূগোলে প্রথম পত্রেই আমরা পড়ছি, তাই না? যে মৌসুমী জলবায়ুর দেশ কি? মৌসুমী জলবায়ুর দেশ হচ্ছে
বাংলাদেশ। ওকে, তারপরে কি দেখো বাংলাদেশে বর্ষাকাল শুরু হয় কোন মাস থেকে কোন মাসে? জুন থেকে অক্টোবর। গ্রীষ্মকালে তাপমাত্রার গড় কেমন থাকে বাংলাদেশে? দেখো এইখানে 29.4 ডিগ্রি সেলসিয়াস, মানে মোটামুটি সবসময় গরমই থাকে গ্রীষ্মকালে, কোনো ঠান্ডার অবকাশ নেই। এই গড় তাপমাত্রা থেকে কম তাপমাত্রা রংপুর দিনাজপুর অঞ্চলে 27 ডিগ্রি, এরকম 26 ডিগ্রি। তো এই জন্য ওইদিকে মোটামুটি দেখবা তুমি গরমকালেও ভোরের দিকে তোমার একটু করে ঠান্ডা লাগে। ওকে, এই হচ্ছে বিষয়। এই হচ্ছে এখানকার বিষয়, এইগুলা পড়বা এই তথ্য। হুম, এগুলা প্রশ্ন দেখো, খালি প্রশ্ন আর প্রশ্ন, অনলি শুধু প্রশ্ন আর প্রশ্ন। ওকে, এখন দেখো খনিজ ও কি শক্তি সম্পদ, খনিজ ও কি শক্তি সম্পদ, খনিজ ও শক্তি সম্পদ, তাই না? খনিজ নিয়ে আমাদের বিভিন্ন প্রশ্ন পরীক্ষাতে আসে, বিশেষ করে কয়লা টয়লা এগুলা নিয়ে। তো যাই হোক, আমরা এদিক থেকে একটু দেখা শুরু করি। কি বলা আছে দেখো, বর্তমানে আধুনিক যন্ত্র সভ্যতার ভিত্তি স্বরূপ হলো লৌহ, মানে লোহার আবিষ্কারের ফলে, আমরা তো আগের দিনেই শিখছি, লোহার আবিষ্কারের ফলে, আমরা সমাজ বিজ্ঞানে দেখছি না যে লোহার আবিষ্কারের ফলে আধুনিক সমাজের সৃষ্টি হয়েছে, তাই না? তো সেটাই বলা হয়েছে আধুনিক যন্ত্র সভ্যতার ভিত্তি হইল লোহা। পৃথিবীর প্রধান আকরিক লৌহ উৎপাদনকারী দেশ কি? চীন। তারপরে যে তেল বা পাথর খনিজ থাকে তাকে বলা হয় খনিজ বা পেট্রোলিয়াম। ওই যে পেট্রোডলার রাজনীতি, এটা যদি তোমরা বোঝো তাইলে বুঝতে পারবা পেট্রোলিয়াম মানে কিভাবে পুরা দুনিয়াকে পেট্রোডলাররা কন্ট্রোল করতে পারে, কিন্তু তারা ইউএস এর কাছে জিম্মি হয়ে আছে। হ্যাঁ, তারপরে কি দেখো মধ্যপ্রাচ্যের তরল সোনা নামে পরিচিত কি? খনিজ তেল। ওকে, এটা হচ্ছে মধ্যপ্রাচ্যের বাপদাদার সম্পত্তি। ওকে, এটা হচ্ছে বিষয়। তারপরে কি দেখো, এখানে পৃথিবীর সর্বাধিক কয়লা সঞ্চিত আছে কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে। পৃথিবীর মোট উৎপাদিত 60% আসে কি? কয়লা থেকে। মানে যত উৎপাদনশীল জিনিস আছে, মানে যত এই সমস্ত জিনিস আছে, বিদ্যুৎ, তারপর আরো বিভিন্ন টাইপের যে জিনিসগুলো আছে, এগুলোর বেশিরভাগ কয়লা থেকে আসে এবং সেগুলো 60%। এবং এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দেখো অন্যান্য দেশের উপর মানে কর টর বেশি দিছে, বিশেষ করে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এইগুলার কারণে বেশি ইয়া হয়ে গেছে। তারপরে কি দেখো, সিলেটের হরিপুরে প্রথমবার প্রাকৃতিক গ্যাস আবিষ্কার হয় 1955 সালে। বাংলাদেশে 1959 সালে সর্বপ্রথম কয়লার সন্ধান পাওয়া যায় বগুড়ার কচুসা নামক স্থানে। তারপরে দিনাজপুরের এই যে এই জায়গা থেকে মোটামুটি মধ্যপাড়া, বড় পুকুরিয়া মধ্যপাড়া থেকে কি বলে ইয়া তোলা হয়, কয়লা তোলা হয়। আর যেখানে কয়লা থাকে সেখানে তামা থাকার সম্ভাবনা আছে, ঠিক আছে? তারপরে আমাদের এলাকাতে এই যে রংপুরের পীরগঞ্জ, হ্যাঁ, এইখানে মনে করো ইয়া পাওয়া যায়, ওখানে একটা কয়লার খনি আছে। হুম, ওটা রংপুরের পীরগঞ্জের, ওটা হচ্ছে মাগুরা নামক একটা গ্রাম, ওই গ্রামের মধ্যে আছে। ওকে, তো ওই কয়লাটা যে বড় পুকুরিয়ায় যে কয়লা আছে তার থেকে 60 ভাগ বেশি, মানে 60 গুণ বেশি, ভাগ না, 60 গুণ বেশি কয়লা ওইখানে আছে। কিন্তু ওইখানে কয়লা তুলতে দিবে না, কারণ কয়লা যদি তোলে তাহলে এই যে উপজেলাটা পুরোটা ধ্বংস হয়ে যাবে। এই উপজেলাতে প্রায় অনেক লোক বসবাস করে, প্রায় ধরো 20 থেকে 25 হাজার মানুষ। তো এই 20-25 হাজার মানুষ পুরো কি বলে ধ্বংস হয়ে যাবে। তো এইটা আসলে গভর্নমেন্ট সাপোর্ট কখনোই করবে না। ওটা একটা পুরো ধরো দেখা গেল কয়লার খনির আশেপাশে মানুষজন বসবাস করতেছে, তো ওই জায়গাগুলার এজন্য আসলে ওই কয়লাগুলো উত্তোলন করা টাফ, উত্তোলন হয়তো বা কখনোই করা হবে না। ওগুলাতে ব্যাপক পরিমাণে কয়লা আছে। ওকে, এটা হচ্ছে এখানকার বিষয়। তারপরে দেখো এদিক থেকে আমরা এই যে এটা ভারতে আসলে কয়লা উত্তোলন করা হয় কিভাবে? টানেল খনন পদ্ধতিতে। পৃথিবীর মানে সর্বত্র খনিজ তেল সংগ্রহের জন্য নলকূপ খনন পদ্ধতি ব্যবহার করা হয়। এগুলা বেসিক বেসিক তথ্য এখানে দেয়া আছে এগুলা। আর প্রশ্নগুলা তো ভালো ভালো করে পড়তে হবে, যেমন এই দেখো এইগুলা ইম্পর্টেন্ট প্রশ্ন। ওপেক প্রতিষ্ঠায় হচ্ছে উদ্যোক্তা রাষ্ট্র, কারা কারা? ঠিক আছে, ইরান, ইরাক নাকি হচ্ছে এই যে ইরাক, নাকি ইরান, নাকি হচ্ছে ভেনিজুয়েলা, নাকি ইন্দোনেশিয়া। ঠিক আছে, ইরাক ওপেকের সাথে কানেক্টেড। ওকে, খনিজ তেলে হচ্ছে শীর্ষ দেশ কোনটি? ঠিক আছে, এগুলা জিনিস হচ্ছে পড়বা। ওকে, ওগুলা অবশ্য আপডেটেড তথ্য, 19 সালের তথ্য অনুসারে আসছে। এগুলো আপডেটেড তথ্য, মনে রাখবা। মানে যেগুলো একটু আপডেট হয় সেগুলো একটু কারেক্ট করে নিতে হবে, কারণ এগুলো তো আমরা বই থেকে দিছি, বইয়ের ইনফরমেশন অনুসারে কারেকশন করা আছে। ওকে,
এই যে সবগুলো এমসিকিউ এর অ্যান্সার, সবগুলো এমসিকিউ এর উপর মক টেস্ট, এগুলা কিন্তু তোমরা নির্ভরে দিতে পারবা। ওকে, তারপরে কি দেখো এখন শিল্প 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 বলতে কি দেখো শক্তির অন্যতম উৎস হচ্ছে কি কয়লা, যেটা আমরা পড়লাম। তারপরে কি দেখো এখানে লৌহ এবং ইস্পাত শিল্প, এগুলো হচ্ছে আধুনিক যন্ত্র সভ্যতার ভিত্তি, আমরা যেগুলো দেখলাম। তার বর্তমানে লৌহ এবং ইস্পাতে প্রথম স্থান অধিকারী দেশ হচ্ছে কি চীন। ওকে, তারপরে পৃথিবীর বিভিন্ন দেশে বস্ত্র এবং বয়ন শিল্প সমৃদ্ধ লাভ করেছে, তার মধ্যে সর্বাধিক হচ্ছে কোথায়? এশিয়াতে। মানে বস্ত্র শিল্পের কারণে এশিয়ার অনেক বেশি উন্নতি হয়েছে। দেখো না, বাংলাদেশ থেকে সর্বোচ্চ পরিমাণে পোশাক খাত থেকে টাকা আসে, তাই না? এবং পোশাক শিল্পে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মানে রপ্তানিতে দ্বিতীয়, এরকম এই জিনিসগুলোর কারণে এখানে হচ্ছে। তারপরে এখান থেকে এগুলো একটু করে দেখে নিবা, এগুলা তথ্য বোঝানোর আসলে তেমন কিছুই নেই, জাস্ট একটু করে দেখো। আর চ্যাপ্টারের শেষে সুন্দর করে করে এই যে হাজার হাজার এমসিকিউ দেওয়া আছে, এই এমসিকিউ গুলা জাস্ট পড়ো, প্রত্যেকটা এমসিকিউ যাতে মাথার মধ্যে থাকে, তাইলে কাজ হবে, তাইলে কাজ হওয়ার চান্সেস অনেক বেশি আছে। ওকে, কাজের চান্স অনেক বেশি আছে। দেখি আমরা কখনো সময় পাইলে তোমাদের এমসিকিউ কারেক্ট করাবো, হয়তো বা কোনো এক কালে, কস্মিন কালে, কোনো এক সময়। ওকে, তারপরে মানচিত্র অভিক্ষেপ, এটা মানচিত্র থেকে পড়ার কোনো প্রয়োজন নাই, মানচিত্র থেকে প্রশ্ন আসে না, এটার প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্নগুলাই জাস্ট একটু পড়বা। আর এই যে দুই একটা তথ্য আছে। জিআইএস এর জনক কে? রগার্ড। তারপরে হচ্ছে জিআইএস কৌশল দিয়ে সর্বপ্রথম কখন মানচিত্র এগুলা করা শুরু হয়, মানে মানচিত্র দেখা শুরু হয় 1964 সালে, এগুলা আছে, এগুলা এগুলা এদের দেখবা। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমাদের ভূগোল দ্বিতীয় পত্র। ওকে, ভূগোলের এটা হচ্ছে তোমাদের বিষয়। ওকে, আর আমাদের এই যে ওয়েবসাইট যেটা আছে admissionreel.com, এটা আসলে আমরা চেঞ্জ করছি ডোমেইন নেমটা। ঠিক আছে, admissionreelbd.com। কেন চেঞ্জ করছি? কারণ আমরা যার থেকে আগে এই ডোমেইনটা কিনছিলাম, তারা আসলে 1 বছরের জন্য আমাদের নাকি পেমেন্ট করে দেয় নাই। হ্যাঁ, এই জন্য এটা আমার 1 বছর ব্যান। আমরা এখন বাইরের সার্ভার থেকে, হোস্টিঙ্গার থেকে আমরা আসলে আমাদের সার্ভার গুলা কিনছি। আমাদের হচ্ছে সবকিছু বাইরের দেশের দিয়ে চলে, এই জন্য দেখবা আমাদের ওয়েবসাইটে লোড নিবে না। হ্যাঁ, এই বাংলাদেশি যারা সার্ভার চালায়, এই যে এটা আমাদের বাংলাদেশি সার্ভার ছিল, এত প্রবলেম, মাঝে মধ্যে দেখবা যে হারায় যায়। আমাদের থেকে কিন্তু টাকা কম নেয় না, বাইরের দেশের মতোই টাকা নেয়। তো আমাদের কাছে তখন হচ্ছে ডলার ইউজ করার মতো কার্ডটা এগুলা ছিল না। পরবর্তীতে এইসব তো আমাদের সব হয়ে গেছে, এই জন্য আমরা পরবর্তীতে এইসব শিফট করাইছি। তো admissionreelbd.com এইটা হচ্ছে আমাদের মানে ওয়েবসাইট, এটাও স্টুডেন্টদের জন্যই। কারণ আমরা যে লাইভ ক্লাসগুলা নিই সেগুলা রেকর্ডেড, এগুলা তো আমরা সব পাবলিক করে দিই না, যেগুলা রেকর্ডেড সেগুলো আমরা স্টুডেন্টদের এইখানে সুন্দর করে সাজায় দিই। ওকে, আর এক্সামের জন্য যেটা আছে সেটা তো আলাদাই, এই ধরনের প্রিমিয়াম বিষয়গুলাই আর কি থাকে। যাই হোক, এইটাই হচ্ছে তোমাদের আজকের মোটামুটি ক্লাস। ঠিক আছে, এরপরে আমরা পরবর্তী ক্লাস দেখি ইকোনমিক্স, অথবা তোমাদের তো আর 2টা ক্লাসের মতো আর হবে, ইকোনমিক্স আর ইতিহাস। এই 2টা দেখি তোমাদের শীঘ্রই আমরা নিয়ে নিব। যুক্তিবিদ্যা থেকে প্রশ্ন আসে না অত বেশি, যুক্তিবিদ্যা পড়ার প্রয়োজন নাই, উল্টাপাল্টা একটা সাবজেক্ট। যাই হোক, তো এই হচ্ছে মোটামুটি এই 5টা সাবজেক্টে 10টা বিষয় প্রথম এবং দ্বিতীয় পত্র তোমাদের হবে। তোমাদের তো 3টা সাবজেক্ট কমপ্লিট হইলো, প্রথম ক্লাস পৌরনীতি, দ্বিতীয় সমাজবিজ্ঞান, আজকে ভূগোল। এরপরে যত আমরা ইতিহাস অথবা ইকোনমিক্স পড়বো, যেটাই পড়ি না কেন সেটা তো পড়বো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ক্লাস। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ক্লাস। আর এগুলা তোমরা ফ্রি ক্লাস করতেছো, আমাদের কোয়ালিটি সম্পর্কে তোমরা একটা ধারণা পাচ্ছ। এবং আমার একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, সবাইকে আমাদের এই ক্লাসের কথাগুলো তোমরা জানায় দিবা। এই ওয়ান শট ক্লাস, এই যে নির্ভর চ্যানেলে ওয়ান শট ক্লাস তোমরা দেখতে পাবা, অ্যাডমিশন রিলে তোমাদের গাইড লাইনমূলক, মানে পুরোপুরি অ্যাডমিশন থেকে শুরু করে মানে অ্যাডমিশন রিলেটেড যা কিছু আছে, ভার্সিটি খ, মানবিক বা বিভাগ পরিবর্তন, আমি মনে করি আমাদের ক্লাসের কোয়ালিটি। আর তোমরা দেখবা আমাদের 200কে পার হয়ে গেছে এক একটা ক্লাস, আমাদের যেগুলা ওয়ান শট ক্লাস আছে, যেমন এক ক্লাসে ব্যাকরণ শেষ প্রায় 2 লাখ মানুষ দেখে ফেলছে। তো ক্লাস গুলা তোমরা দেখবা, আশা করি অনেক বেশি তোমাদের লাভবান তোমরা হবা। ঠিক আছে,
তো এইটাই, আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিও, বন্ধু বান্ধবদের জানায় দিও। আমাদের যে গ্রুপগুলো আছে, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ, এই তিনটাতে অবশ্যই জয়েন হবা। জয়েনের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে, এই ক্লাসের ডেসক্রিপশনে কমেন্টে চেক করলেই পেয়ে যাবা। ওকে, সো আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই। আর আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য এই যে আমাদের সব তথ্যই দেয়া থাকে, এইখানে আছে মনে হয়, দেখো এই নাম্বারে কল দিবা, এই নাম্বারে, এই যে পেইড কোর্সে ভর্তির জন্য এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করো, তাইলেই হবে। একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, 01780647899। হুম, এইটা। তো আমাদের পেইড কোর্স গুলা শীঘ্রই শুরু হয়ে যাবে, এবং যে কোনো আপডেট তোমরা এই পেজ থেকে পাবা, আমাদের ইউটিউব চ্যানেল থেকেও পাবা, সব জায়গা থেকেই পাবা। তো ঠিক আছে, তো এইটাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।